আবির ইরিনের কথা শুনে অবাক হয়, তারপর আস্তে গলাতে বলল, তোকে আমি কি করেছি? কি করেননি? আপনি আমাকে এতগুলো কথা শোনালেন কেন? আমি আপনার খাই না পড়ি? ইরিন রাগে ফুঁসছে। আবির বোঝাতে চেয়েছে তখন যদি ইরিনকে সে না বকা দিত তাহলে সত্যি সত্যি মাইমুনা বেগম পড়াশোনা অফ করে দিত ইরিনের। আবির এটা চায়নি, এজন্য মাইমুনা বেগমকে বকতে না দিয়ে আবির নিজেই বকেছে ইরিনকে। কিন্তু এই গাধিকে সেটা কে বোঝাবে? আবির চোখ বড় বড় করে চেয়ে আছে ইরিনের দিকে। ইরিনের কথাগুলো যতটা না ওর কানে লাগছে তার চেয়ে বেশি হৃদয়ে এসে লাগছে। কত বড় অসভ্য এই মেয়ে! আবির রাগে বলল, কি বললি তুই? আবার বল, কি বলেছিস? এখন কথা বলছিস না কেন? তুই ভুল করলে আমি তোকে শুধরে দিতে পারবো না? মানে মানলাম তোর সাথে আমার বংশ বা রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাই বলে এটা বলতে পারবো না? চিন্তা নেই, আর কিছুদিন পরে চলে যাব তোদের এখান থেকে। এত বছর পর কেন এসেছি তা জানতে পারবি আমি চলে যাওয়ার পর। ইরিন এবার আর এক ফোঁটাও জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আবিরের কষ্ট লাগছে অনেক। ইরিন তাকে এত বড় কথা বলল কি করে? সে কি ইরিনের খারাপ চায়? দাঁতে দাঁত চেপে আবির বলল, লজ্জা থাকলে আমাকে এই কথাগুলো বলতি না তুই। ক্লাস 5-এ ফাইনাল টেস্টে পরীক্ষায় যখন তুই ইংরেজিতে ফেল করেছিলি মনে আছে? তখন তোর আম্মাজান সদ্দি ও মাইমুনা বেগম এসে আমার হাতে পায়ে ধরেছিল তোকে পড়ানোর জন্য। গাদার মতো খেটেছি 3 মাস। যে মেয়ে ইংরেজিতে 13 পায় সে মেয়ে 89 পেয়ে পাশ করেছে কার জন্য? একটা কানাকড়িও দিয়েছিস তুই। এখন আমার সাথে মুড নিয়ে কথা বলিস? যা সর আমার চোখের সামনে দিকে। তোর বোন সেদিন যখন না থাক, কিছু না, বাচ্চা আছিস, বাচ্চা থাক। সরি, আমি আসলে আমি কিছু না। আপনি আমাকে টাকার খোঁটা দিয়েছেন। ছলছল চোখে প্রশ্নটা করলো ইরিন। ওর চোখের পানি দেখে আবিরের রাগ কমে গেল, কিন্তু আবির যেটা বোঝাতে চেয়েছিল ইরিন সেটা বোঝেনি। শীতল কণ্ঠে আবির বলল, হ্যাঁ দিয়েছি। এটার জবাব পাটকেলকে না দিলে হয়? তুই আমাকে হার্ট করেছিস, তাই আমিও তোকে হার্ট করেছি। এবার সর। আপনি জানেন আপনি খুব খারাপ একজন মানুষ এবং জঘন্য প্রকৃতির একজন লোক। আমি আপনাকে বদদোয়া দিচ্ছি, আপনি জীবনেও শান্তি পাবেন না। দুনিয়ার সব কষ্ট আল্লাহ আপনাকে দেবেন। আপনার বইয়ের ডেলিভারির সময় যে পেন সেটা আপনার উঠবে। আপনি তখন ব্যথায় ছটফট করতে করতে নিজের গালে নিজে চড় বসাবেন আর নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে টাকলা হয়ে যাবেন। শকুনের দোয়ায় গরু মরে না। আর শোন, পারলে পড়াশোনা করে দেখিয়ে দে, এসব ফালতু রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আবির কথাগুলো বলে ঠাস করে ইরিনের নাকের ওপর দরজা বন্ধ করে দিল। পানির ট্যাপ চালু করে মাথা পানি দিল সে। তার মাথাটা ঘুরছে, ইরিনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠাস করে ইরিনের গালে একটা চড় বসাতে ইচ্ছে করছে তার। মাথা ফাটিয়ে দিয়েও শান্তি হয়নি ফাজিল মেয়েটার। উল্টোপাল্টা কী সব জঘন্য বদদোয়া করে গেছে তার জন্য, বদ মেয়ে। এদিকে নিজের কাছে প্রতিজ্ঞা করলো ইরিন, এখন থেকে জান প্রাণ লাগিয়ে পড়াশোনা করবে সে, আর কোনো রকম ফাঁকিবাজি করবে না। সাজুগুজু বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আবির মন খারাপ করে বাইরে আসে। সোফাতে আজাদ সাহেব বসে আছে। আজাদের সামনে এসে আবির বলে, বড় বাবা, ঢাকা থেকে আমার 2জন জুনিয়র ছেলে আসবে। মানে সে হলো আমাদের ফুটবল টিমের কোচ। সে এসে থাকবে এখানে। আমি তাকে আনতে যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে হাসিবদের বাসায় রাখবো। আরে এত বড় বাড়ি থাকতে কেন অন্যের বাসায় সে থাকবে? সোজা তাকে বাড়িতে নিয়ে আয়। আর ফুটবল ম্যাচ তো কালকে, কিন্তু কালকে গো জায়ানের বউ ভাত অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান তো দুপুরে, বিকেলে ম্যাচ। কালকেই কি আমাদের খেলা? প্লেয়ার কই আছে? যাকে আনতে যাচ্ছি তার সাথে প্লেয়াররাও আসবে। আর আমি আছি তো গোলকিপার। ও বলতেই ভুলে গিয়েছি, আমি গোলকিপার কিন্তু। তাহলে আমাদের বাগান বাড়িতে সবাইকে থাকতে বলিস, খাবে দাবে প্র্যাকটিস করবে। বাট এবার টুর্নামেন্ট জিততেই হবে। আবির বের হয়ে আসে বাড়ি থেকে, বাইকের কাছে যাবে তখনই গেট ঠেলে ভিতরে প্রবেশ করে হিয়া আর হাসিব। হিয়া দ্রুত আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরকে প্রশ্ন করে, ওই ছেলে, আপনাকে মেসেজ করলে রিপ্লাই দেন না কেন? কেমন আছো? আগে যে প্রশ্ন করেছি তার অ্যান্সার দেন। মেয়ে মানুষ ভালোবাসে গুরুত্ব দেওয়ার আগে, গুরুত্ব দেওয়ার পর ভালোবাসার ছেলেরা দেখায়, আর মেয়েরা তখন এড়িয়ে চলতে পছন্দ করে। আপনার মতো একটা হামবাকে কোনো মেয়েই ভালোবাসবে না। আমি চাই না আমাকে কেউ ভালোবাসুক,
রহস্যময়কে সবাই ভালোবাসে, তার রহস্য প্রকাশ করার পর সেই মানুষগুলো হেটার্স হয়ে যায়। আমার সাথে এইভাবে কঠিন করে কথা বলবেন না। মেসেজের রিপ্লাই করবেন, না হলে আপনার জিম করা বডিতে পাঞ্চ মেরে নরম করে দেব। আবির মুচকি হাসলো। আরিতাকে ডাকে হাসিব। আরিতা এসে হিয়াকে নিয়ে যায়। হাসিব আসে, আবির স্টেশনে যেতে বলে। হাসিব বাইক চালাচ্ছে, আবির পিছনে বসেছে। হাসিব প্রশ্ন করে, আবির, তোকে যে তুলে নিয়ে গিয়েছিল কে সে? জানি না। এই ব্যাপার নিয়ে কিছু ভাবছিস? ভয়েসটা অপরিচিত হতে পারে, আমার যা ভাবছি তা নয়। পরিচিত কারো ভয়েস ছিল না। জামিলের ভয়েস চিনি, তোর ভয়েসও চিনি। কি তার মানে ভাবছিস ওটা আমি ছিলাম? দুটো ড্রাইভ কর। আবির হাসি দিয়ে আর কিছু বলল না। হাসিবের ভয় হতে লাগলো। আবিরের পাগলামি করে খুন করার দৃশ্যটা মনে পড়ল। বস, আবিরকে কি তুলে নিয়ে আসবো? জামিলের লোক হাসান কথাটা বলে উঠল। জামিল সাহেব ড্রিঙ্কসের বোতল থেকে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে হাসানের দিকে তাকায়। তারপর গ্লাসের সবটা শেষ করে জোরে শ্বাস নিয়ে বলল, উই পোকা চিনিস? হ্যাঁ চিনি। মা বলতো উই পোকা যখন বের হয় তখন অগ্রিম একটা নির্দেশ দেয় যে বৃষ্টি আসতে চলেছে কিছুদিন পর। আরেকটা কথা বলতো, উই পোকা কেবলমাত্র বের হয় মরার জন্য, বেশি করে লাফায় মরার জন্য। দেখবি ওরা মারা যাবার আগে ওদের ডানা ভেঙে পড়ে মাটিতে। তো হা হা হা। উই পোকা খেতে এসে ব্যাঙেরা দেখেছিস কিভাবে জিভ বের করে উই পোকাগুলোকে খেয়ে ফেলে? হ্যাঁ জানি। মজার বিষয় কি জানিস? উই পোকা বৃষ্টি হওয়ার ইঙ্গিত দেয়, কিন্তু ওরা জানেই না বৃষ্টি হলে তাদের ডিবি সবার আগেই নষ্ট হয়। তার মানে কি দাঁড়ালো বলতো? কি? উই পোকা কেবলমাত্র মরতেই আসে, বাঁচতে না। আবিরকে লাফাতে দে, রক্তের বৃষ্টি হবে। ওর শরীরের রক্ত দিয়ে বৃষ্টি হবে, আর সে ছটফট করে মরবে। ওর লাশটা রাস্তার পাশের বৃষ্টির নালায় ভাসিয়ে দিব। তাহলে এত চুপচাপ কেন? ওই যে শিকার করার আগে বাঘ যেমন চুপচাপ বসে থাকে, অপেক্ষা করে সুযোগের, কিন্তু বাঘ তো বাঘই। প্রকৃতি সুযোগের অপেক্ষা করে, কিন্তু আমি সুযোগ তৈরি করে নিই, অপেক্ষা করে। আবির জানে না ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু আমি জানি কি হবে। হা হা হা। আমাকে ভয় দেখাই। ওর কপাল অনেক খারাপ রে, কিন্তু ওর সাহস এত কোথা থেকে আসছে? ওই ওর সাথে একটা ছেলে বেশি ঘোরে না, কি যেন নাম? হাসিব ওর নাম? ওকে তুলে নেওয়ার ব্যবস্থা কর, গেমস খেলবো আবার ওপেনলি। শুনলাম ফুটবল খেলবে ওরা। চল মাঠে দেখা হবে ওদের সাথে। চেয়ারম্যানকে ডাক দে। আরোহীর টিম খেলবে না, চল কথা বলি। জামিল বের হয় বাসা থেকে। জামিল কি তবে জানে আবিরকে কে তুলে নিয়ে গিয়েছিল? হয়তো জানে। আরিয়ান, হিয়া, আরিতা, রিমি বসে আড্ডা দিচ্ছে। ইরিনকে দেখা যাচ্ছে না। সে বই নিয়ে বসেছে নিজের রুমে। সামনে ওর এইচএসসি পরীক্ষা, পড়তে হবে অনেক, না হলে মান সম্মান ওর থাকবে না। আরিয়ান হিয়ার সাথে বেশ মজা করছে। আরিয়ানের এই এক স্বভাব, নতুন কোনো মেয়ে আসলেই সে গায়ে পড়ে ভাব জমাবেই। তারপর মেয়ে পটে গেলে আর আরিয়ান পাত্তা দেবে না। কিন্তু হিয়া একটু বেশিই কটকটি টাইপের। সে আরিয়ানের থেকেও চালু। বুঝে গিয়েছে আরিয়ান তাকে কিভাবে চাইছে। হিয়া উল্টো আরিয়ানের সাথে মজা করতে থাকে। আবির আর হাসিব স্টেশনে এসে পৌঁছালো। অর্ক আসে কিছু সময় পর। আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরকে প্রশ্ন করে, আমরা চাইলেই তো গাড়ি নিয়ে আসতে পারতাম, তাহলে কেন এভাবে আসলাম? মাইন্ড গেম আছে এখানে একটা, সময় হলে বুঝবি। হাসিব, অটো ঠিক কর, সবাইকে অটোতে করে নিয়ে যেতে হবে। তুই একা বাইক নিয়ে চলে যা, আমি আর অর্ক অটোতে করে আসছি। আবিরের কথা মতো হাসিব সব কিছু করে। আবির অর্কের সাথে অটোতে উঠল। একটা অটোতে দুজন, আবির আর অর্ক বসে আছে। অর্ক আবিরের অ্যাসিস্ট্যান্ট। অর্ক বলল, পেছনের অটোতে যারা আছে ওরা সবাই স্পেশাল ফোর্স, আর ওরা সবাই হাইলি কেয়ারফুল ফুটবলারও। আমি কিন্তু খেলবো। হ্যাঁ, তুমি কোচ হিসেবে খেলবে। তোমার কাজ হলো মাঠের বাইরে সব কিছু ফোকাস রাখা। আচ্ছা বুঝেছি, কিন্তু এই প্রথমবার অটোতে উঠলাম আমি। মিশনের জন্য 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমরা তো এখন ফুটবল খেলবো, তাই না?
কিন্তু ফুটবল খেলাটা মিশনের অংশ। তোমাকে যে অটোতে করে নিয়ে যাচ্ছি সেটাও মিশনের অংশ। মানে? আর হ্যাঁ, তোমাকে চাকরিতে কোন গাদা রাখছিল? জি স্যার, ওইটা আপনিই রাখছিলেন। শাট আপ। আমাকে তুলে নিয়ে গিয়েছিল জানো তো? হ্যাঁ। তার মানে হলো তারা শুধু সেদিন থেকে নয়, আকাশকে মারার পর আর জামিলের সাথে ঝামেলার পর থেকেই পিছু নিয়েছে আমাকে। তার মানে এখন যদি আমি ভিআইপি ভাবে কাউকে আনি এখানে, তাদের একটা সুযোগ হবে আমাকে ডমিনেট করা। আবির মিশনের সময় কোনো দুর্বলতা পিছুটান রাখে না, কোনো প্রমাণ রাখে না। যখন নিজেদের কাছে টাকা ক্ষমতা সবই আছে, তাহলে কেউ আমাদেরকে চিনে ফেলুক সেটা তো হতে দেওয়া যাবে না। হুম হুম স্যার, ঠিক বলেছেন। আর তোমাকে এনেছি এখানে বিশেষ কারণে। ও হ্যাঁ, আমাকে এখন থেকে স্যার ডাকা বন্ধ করো। স্যার বাদে যা মন চাই তাই বলতে পারো। আবিরের সাথে চুপচাপ বসে থাকে অর্ক। আবিরের মাইন্ড গেম বোঝা মুশকিল। আপাতত আবির যা বলবে সেটা শোনা ছাড়া আর কিছুই করার নেই অর্কের। বেশ কিছু সময় পর অটোগুলো এসে থামে আজাদের বাড়ির সামনে। সবাই অটো থেকে নামে। হাসিব সেখানেই ছিল। অন্যদের হাসিব আজাদের বাংলো ঘরে নিয়ে যায়। আবির অর্ককে নিয়ে ভিতরে আসতে থাকে। মেইন দরজার কাছে এসে আবির কলিং বেল চাপতে যাবে, তার আগেই দরজা খোলার শব্দ আসে। আবির দেখে তার জুতোয় কাদা লেগে আছে। সেটা মোছার জন্য একটু সরে এসে মুছতে থাকে। ঠিক তখনই দরজা খুলে দ্রুত বের হয় আরিতা। আর আরিতা এসেই অর্কের সাথে জোরে ধাক্কা লাগে। অর্ক টাল সামলাতে না পেরে আর এমন হঠাৎ আক্রমণে উল্টে পড়ে যাচ্ছিল। পড়ার ঠিক আগ মুহূর্তে অর্ক আরিতার হাত ধরে ফেলে নিজেকে পড়া থেকে বাঁচাতে। কিন্তু অর্কের ভারী শরীর, তার উপর আচমকা এমন টান পেয়ে আরিতাও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই অর্কের উপরেই ঠাস করে পড়ে গেল। আরে আরে, কে এভাবে কখন আসলো? এই কে আপনি? আপনি কে? আমার ওপরে এসে পড়লেন কেন? ভাগ্য ভালো যে আপনি হাতির মতো মোটা না। বাপরে, না হলে আমার শরীর চ্যাপটাতে হতোই, সেটা মাটির সাথে মিশে যেত। এই কি বলছেন? আপনি যে পাথরের মতো শক্ত সেটা জানেন? এর থেকে মাটি অনেক নরম। বাপরে। ও আচ্ছা, আর আপনি মনে হয় তুলোর মতো নরম। ভাগ্যিস গায়ে কেবল হাড় ফুরিং এর মতো চিকনা শরীর বলে আজ বেঁচে গিয়েছিলাম আমি। ওঠেন, লজ্জা শরম নেই? আবলা হাবগবা একটা কিউট ছেলের ওপরে অত কিছু হামলা করলেন। আপনাকে আমি খুন করব বলে দিলাম। এই আরি, তুই এখানে কেন? বান্দরদের মতো লাফিয়ে অর্কের উপরে এসে পড়লি। সর বলছি। আবিরের ঝাড়ি খেয়ে আরিতা চমকে ওঠে। আসলে ভিতরে ওরা দৌড়াদৌড়ি করছিল। হিয়া তাকে ধরছিল, কারণ আবিরকে নিয়ে আরিতা কথা বলে হিয়াকে রাগায়। সেই জন্য হিয়া তাকে দৌড়ানি দিচ্ছিল। আর সেই কারণে আরিতা দ্রুত এসে দরজা খুলে দ্রুত বের হতে চেয়েছিল, কিন্তু ভিতর থেকে কে জানতো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ব্যাস, দরজা খোলার সাথে সাথেই আরিতা এসে পড়ে অর্কের উপরে। আরিতা কোনো রকমে উঠল। আবির অর্কের দিকে হাত বাড়ায়। অর্ক উঠতে আবির বলল, লাগছে নাকি? না স্যার, না মানে ভাইয়া লাগেনি। এমন একটু শুকনো শকনের ধাক্কায় কি ব্যথা লাগে? ওই আমি শুকনো শুকন? আপনি একটা হলো মোড়ক। স্যার, মানে ভাইয়া হলো মোড়ক কি জানো? শাট আপ। টাল সামলাতে পারো না, আবার বলো ধাক্কায় কিছু হয় কি না। আরিতা বান্দরের মতো না লাফিয়ে যা পড়াশোনা কর। হা 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 হা। যাক, চিড়িয়াখানাতে বহুদিন যায়নি, এখানে এসে বাদর দেখলাম, তাও আবার লেজ ছাড়া। ভাইয়া, ওনাকে আমি কিন্তু খুন করব বলে দিলাম। চুপ কর অর্ক, ভিতরে আয়। আবিরের ঝাড়ি খেয়ে দুজনে চুপ হয়ে যায়। অর্ক ভিতরে আসে। বাড়ির সবাই তখন বসে আড্ডা দিচ্ছে। আবির বলে, বড় বাবা, এটা ফুটবলের কোচ, নাম অর্ক। এ বাচ্চা ছেলে তোর থেকেও তো জুনিয়র। তাতে কি, সে অনেক ট্যালেন্টেড, সে এইখানে থাকবে। বাড়িতে এতগুলো মেয়ে ছেলে আছে, বুঝি না কেন অন্য মানুষদের বাড়িতে এনে রাখতে হবে। আমি অন্য কারোর সাথে কথা বলছি না, আমি অন্য কারোর বাড়িতে থাকার কথা বলছি না। তাই ভালো হয় নিজের মুখটা বন্ধ রাখতে। আমি তোর সাথে কথা বলছি না। আরে থামো তো সব। যা আবির, অর্ককে ভিতরে নিয়ে একটা রুম দেখিয়ে দে। আবির আর কিছু না বলে দ্রুত চলে আসে সেখান থেকে। সিঁড়ি ডিঙিয়ে উঠছে ওরা দুজন। অর্ক পিছনে ঘুরে তাকায়। আরিতা তাকে দেখছে। অর্ক জিভ বের করে ভেঙচি দিল। আরিতা ঘুষি দেখায়। অর্ক দ্রুত হাঁটে। একটা রুমে এসে আবির বলে, এটাতেই থেকো,
আর সবার সামনে স্যার স্যার করবা না, তুমি করে বলবা, তুমি তুই করে বলবা। ঠিক আছে স্যার। না মানে এখন তো কেউ নেই, তাই স্যার বললাম। স্যার একটা কথা ছিল। বলো। ওই যে ওই মেয়েটা যে ধাক্কা দিল, ওই মেয়েটার নাম কি? কেন রে? না মানে মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দর, এত সুন্দর কেন? চুপ, রেস্ট করো। আর মেয়েটার নাম আরিতা। আরি বলে তো ডেকেছিলাম, শুনোনি? না মানে তখনই মেয়েটাকে দেখেছিলাম, প্রথম দেখায় কেমন যেন প্রেম প্রেম পাচ্ছে স্যার। আপনি কি একটু টিপস দেবেন? শাট আপ, টেক রেস্ট। আবির চলে যায় রুম থেকে। অর্ক আবিরের ঝাড়ি খেয়ে বসে পড়ে বিছানায়। তারপর সকালে আবির ঘুমোচ্ছে। আজাদ সাহেবের বাড়িতে আজকে প্যান্ডেল ঘেরা হচ্ছে। আজকে বিয়ের বৌভাত অনুষ্ঠান, এটা আজাদ সাহেবের বাড়িতে করা হচ্ছে। আবিরের ঘুমটা আচমকা ভেঙে গেছে। আচমকা ভাঙার পিছনের কারণ হলো জোরে মিউজিক স্টার্ট করা হয়েছে। 4টে সাউন্ড বক্সে গান বাজছে। আবির ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে নিল। এখন আর ঘুমোতে পারবে না সে ভালো করেই জানে, তাই ব্রাশ করে চুলগুলো আরও এলোমেলো করে দিল। চুলগুলো চোখের উপর দিয়ে নিচে চলে এসেছে আবিরের, নাক বরাবর লম্বা চুল। আবির রুম থেকে বের হলো, উঠোনে এসে দাঁড়ায়। উঠোনে এসে সে অবাক, কারণ এই গানে ডান্স করছে অর্ক আর আরিতা। আবির অবাক হয়ে তাকিয়ে আছে। আবির ঘুরে তাকায় চারপাশে, ইরিনের হাতে বই। বাহ, আবির তো আরও অবাক হয় ইরিনের কাণ্ড দেখে। চেয়ারে বসে বই মেলে একটু করে পড়ছে আর ডান্স দেখছে। ইরিনের পাশে আরিয়ান। আবির চুপচাপ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে অর্কদের নাচ দেখছে। অর্ক যে নাচতে পারে জানতো না আবির, বেশ ভালোই নাচছে দুজন। হঠাৎ কে যেন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকাতেই দেখে হিয়া। আবির চমকে ওঠে। আবির হিয়ার দিকে তাকাতেই অনুভব করে আরেক পাশে কে যেন এসে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখে সিমি। হায় হায়, আবির দুই মেয়ের মাঝে কি করবে? আবির সিমিকে কিছু বলার আগেই দেখে রিমি তাকে ডাক দেয়। আবির একটা জোরে শ্বাস নেয়। আবির সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াতে যাবে, তার আগে হিয়া আবিরের হাত ধরে ফেললো। আবির দ্রুত হাত ছাড়িয়ে নেয়। আবির বলে, এখানে কি, যাও আনন্দ করো। একা করব না, চলেন আপনার সাথেই আনন্দ করি। আমার সাথে কেন? এখানে দেখে অনেক ছেলেরা আছে, তাদের মধ্যে থেকে একজনকে খুঁজে নাও, মজা পাবা আরো। চুপ, দেখেন অর্ক আর আরিতা দুজনেই শত্রু, তারপরও নাচ করছে কেন জানেন? কেন? কারণ ডেয়ার দেওয়া হয়েছে। ওরা নিজেরাই ডেয়ারে ফেঁসে গেছে, এখন ডুয়েট ডান্স করছে। 1 ঘন্টা রিহার্সাল করার পর ডান্স করছে দুজন। আমাকেও ডেয়ার দিয়েছিল সবাই নাচে, বলেছি আমার পছন্দের কাউকে নিয়ে ডান্স করব। এখন চলেন ডান্স করব। কি, আমি ডান্স? বলি আমার মতো একটা ভয়ঙ্কর ছেলে করবে ডান্স? ভয়ঙ্কর? ছেলেটা কে? আমি আবার কে? আপনি ভয়ঙ্কর? ভাব দেখে তো মনে হয় না কখনো ভয়ের ঠেলায় কাঁটা চামচ হাতে নিয়েছেন। হাসিয়েন না, চলেন নাচ করব। না না, এই তুমি যে এমন বান্দর মেয়ে তা তোমার ভাই জানে? হ্যাঁ জানে, আর সবটাই জানে না। আপনাকে যে আমি মেসেজ করি সেই সব জানে না। জানে আপনি আমাকে পাত্তা দেন না, বজ্জাত ছেলে। ইরিন বইয়ের মুখ থেকে ডান্স দেখার জন্য একবার মুখ তোলে। তখনই চোখ পড়ে দূরে আবির আর হিয়া কথা বলছে। হিয়া তো খিলখিলিয়ে হাসছে, বুঝতেই পারছে ইরিনের অনেক রাগ লাগছে। হিয়াকে তার এমনিতেই সহ্য হয় না, একটু বেশি ঢঙি লাগে ইরিনের কাছে। আর তার বেস্ট ফ্রেন্ড আবার হিয়া, সেই জন্য ইরিন তেমন কিছু বলতে পারে না। ইরিন হাতে দ্রুত বই নিয়ে এগিয়ে আসে ওদের সামনে। ইরিনকে দেখে হিয়া কিছুটা বিরক্ত হয়। আবির মনে মনে বলে, যাক বেঁচে গেছি। ইরিন বলে, আবির ভাইয়া, আপনি তো ইংলিশে অনেক ভালো, আমাকে একটু কমপ্লিটিং সেন্টেন্স বিষয়টা বুঝিয়ে দেবেন? অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। এরি বউ, তুমি এখানে বই নিয়ে আসছো কেন? হঠাৎ এত পড়া ধরেছো কেন? তুমি না টেস্টে ফেল করেছো? চুপ থাক সেমরি, আমি তোর সাথে কথা বলছি, তোর এত ঢং করে বলা লাগবে না। ফেল করেছি নাকি পাশ করেছি, কখন পড়বো নাকি পড়বো না। এই, আপনি না ওই দিন কতগুলো বকা দিলেন আর কত থাপ্পড় দিলেন, এখন কি বোঝাবেন? এমন করে কথা বলো কেন? আর উনি এখন পড়াবে না, ডান্স করবে, তাই না আবির? আবির? এই, উনি না তোর থেকে কত বড় বলতো, আবির বলছিস কেন? বেয়াদব কেন এত তুই? আচ্ছা দেখ, বাদ দে, পরে পড়বো, তুই নাচ দেখ, আমি এখন হিয়ার সাথে বিজি। যা ভাগ। কি অপমান! ঠিক আছে।
ইরিন চলে গেল। আবির একটু রাগাতে চেয়েছিল ইরিনকে। ইরিন এসে সোজা মিউজিক অফ করে দেয়, মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমি ডান্স করব, আমার সাথে আরিয়ান ভাইয়াও ডান্স করবে। আসুন আমরা ডুয়েট ডান্স করি। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরিনের দিকে। আবির যদি একটু তেড়ামি করে, ইরিন তার ডাবল তেড়ামি শুরু করে দেয়। ছোট থেকে ইরিনের চুলগুলো স্ট্রেট ছিল। ছোট থেকেই জেদি সে, যেটা নেবার সেটা নিয়েই ছাড়বে, না পেলে তুল কালাম করবে। সবাই বলতো চুল সোজা স্ট্রেট হওয়া মেয়ে এমনই জেদি। আরিয়ান তো লাফিয়ে ওঠে, দ্রুত ইরিনের কাছে চলে আসে। আরিয়ান বলে, আমি তো নাচতে পারি না, তবে তুমি যেহেতু বলছো তাই আর না করতে পারিনি। চলো শুরু করি। নাচ পারেন না তাতে কি, আমি তো পারি, আমার সাথে খালি থাকলেই হবে। গান বাজতে শুরু করলো। ইরিনের হাত ধরলো আরিয়ান। তখনই আবির পকেটে হাত দেয়। ফোন বাজেনি। তারপরও আবির ফোনটা কানে ধরে হিয়াকে বলে, আমার একটা কল এসেছে, বসো আসছি। আবির ফোনটা কানে ধরে বাড়ি থেকে বের হয়ে আসলো। ইরিন তাকিয়ে দেখে আবির নেই। সে নাচের মাঝখানে আরিয়ানকে রেখে চলে আসে ভিতরে। আরিয়ান বোকার মতো দাঁড়িয়ে দেখতে থাকে। আবির বাইরে পায়চারি করছে। সৈকত সাহেব আজাদের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। কি মনে করে আবিরের দিকে তাকালেন উনি। আবিরও তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ সৈকত সাহেব এগিয়ে আসে আবিরের দিকে। আবির ঘাবড়ে যায়। সৈকত সাহেব আবিরের সামনে এসে বলে, তোমাকে ধন্যবাদ এমডি সেলের থেকে আমাদের মেয়েকে বাঁচানোর জন্য। তবে একটা জিনিস বুঝতে পারছি না, সেদিন ইমরানকে যেভাবে জীবন কথা শুনিয়েছিল আমাদের সামনে, ওর তো এখনও রোজ আমাদের বাড়ির সামনে আসার কথা, ইমরানকে ডাকাডাকি করা, কিন্তু জীবনকে দেখছি না। আর অদ্ভুত না বলো? আপনি কি চাচ্ছেন, এরিনকে সে ডিস্টার্ব করুক? না না, সেটা বলিনি। থানায় নিয়ে গেছিল আজাদ। অফিসারকে তোমার কথা বলতেই সে দাঁড়িয়ে পড়ে, চোখে মুখে একটা বিশাল ভয় আর চিন্তার ছাপ দেখি। তোমাকে যে জীবন তুলে নিয়ে গেছিল সেটার জন্যে না, অন্য ভয় ছিল। তারপর যখন শুনে জীবন তোমাকে তুলে নিয়ে গেছে, খুঁজতে হেল্প করতে হবে তার, সে হেসে দেয়, হাসি দিয়ে বোঝায় তোমার কিছু হবে না। আসলেই তোমার কিছু হয়নি। ওদের হাতে অনেক অস্ত্র দেখেছিলাম, ফিরে এলে কোনো চোট ছাড়াই, নতুন বাইক নিয়ে আসলে, এত টাকা কোথায় পেলে? আজীবনকেই দেখা যাচ্ছে না কেন? জামিল তো সেদিন এসেছিল জীবনকে খোঁজার জন্যে, তাহলে জীবন কোথায়? আবির অন্যদিকে তাকিয়ে আছে। আবির মাস্টার মাইন্ড, এমন প্রশ্ন তাকে কেউ না কেউ করবেই, কিন্তু সৈকত সাহেব করবে এমন প্রশ্ন সে কখনোই ভাবেনি। আবির উত্তেজিত না হয়ে খুব শান্তভাবে বলল, জীবন আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই। ঢাকাতে আমি যে ফ্ল্যাটে থাকি তার নিচতলাতে রাজ নামে একটা ভাই থাকে। উনি হলেন র্যাবের একজন অফিসার। আমাকে তিনি ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। এখান থেকে যাওয়ার পর ওনার সাথে পরিচয়, ভালোবেসে অনেক। বোঝেন তো, ছোট্ট ভাই আমি। তো জীবন যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন ওনাকে মেসেজ করে বলেছিলাম, ভাইয়া বিপদে পড়েছি, হেল্প করো। তখন উনি লোকেশন ট্র্যাক করে আমাকে সেভ করে। আমাকে যে জীবন তুলে নিয়ে গেছে, ওদের হাতে অস্ত্র ছিল, সেই অস্ত্রের কারণে ওরা জীবনকে নিয়ে যায়। এখন আমি কিভাবে বলবো যে জীবন কোথায়? আর বাইকটা ওনারই, আমাকে পাঠিয়ে দিয়েছে কাজের সুবিধার জন্য। ও, তাহলে এখানে তোমার কাজটা কি? আসলে আমি ঢাকাতে একজন লেখক হিসেবে পরিচিত। আমার লেখালেখির জন্য এখানে আসা। এই গ্রামের উপর একটা থিসিস তৈরি করেছি, সেখান থেকে একটা বিষয় ভিত্তিক কিছু লেখার চেষ্টা করেছি। এটা হয়ে গেলে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেন? এই যে আমাকে থাকতে দিয়েছেন, চিন্তা নেই, আমি চলে যাব দ্রুতই। খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। সৈকত সাহেব দ্রুত চলে যায় আবিরের সামনে থেকে। আবির জোরে একটা শ্বাস নেয়। গম্ভীর লোকটার সাথে 10 বছর পর কথা হলো আবিরের। ছোট থেকেই আবিরকে তার সহ্য হতো না। আরিয়ানকে বেশি প্রাধান্য দিয়েছে। প্রাধান্য দেওয়ার পিছনেও একটা কারণ আছে। আরিয়ান যে দোষ করতো তা আবিরের উপরে চাপিয়ে দিত। আবির ছোট, তাই সেভাবে নিজেকে প্রমাণ করতে পারতো না, আর জিতে যেত বারবার আরিয়ান। আবিরের মনে আছে, আরিয়ান একবার খেলতে গিয়ে একজনকে মারছিল অনেক। আবির তাকে থামায়। সেটা নিয়ে সৈকত সাহেবকে সেই ছেলের বাবা বিচার দেয়, কিন্তু আরিয়ান সম্পূর্ণ দোষ দেয় আবিরের উপরে। সেই কারণে আবিরকে মার খেতে হয় অনেক। আবির যেটা পছন্দ করত, আরিয়ানের ঠিক সেটাই লাগবে, আর আবিরকে সেটা কখনোই এনে দিত না। সেটার ব্যবস্থা করত আরিয়ান। প্রথমবার যখন আরিয়ানের গা থেকে সিগারেটের গন্ধ
গন্ধ পায় সৈকত সাহেব আরিয়ানকে মারতে যাবে তার আগে আরিয়ান কাঁদো কাঁদো গলায় বলেছিল, বাহ, সব দোষ আমার। আমি কি করেছি? গা থেকে সিগারেটের গন্ধ আসছে, তাই না? কিন্তু জানতে চাইবে না এই সিগারেটের গন্ধ কোথা থেকে আসলো? জানি বিশ্বাস করবা না, কিন্তু বড় ভাই হয়তো আমি, সব আমার দেখতে হয়। আরিয়ানের কথা শুনে সৈকত সাহেব থামে। আবিরকে ডাক দেয় তিনি। আরিয়ান বলে, আবির সিগারেট খাওয়া ধরেছে, আমি ওকে পাকড়াও করি, হাত থেকে সিগারেট কেড়ে নেয়। গা থেকে তো গন্ধ আসবেই আমার, একবার ওর গা শুকে দেখো কার থেকে আসছে গন্ধ। আবিরের মনে পড়ে খানিকটা আগে সে আরিয়ানকে সিগারেট খেতে দেখেছিল। সে নিজেই যখন ধরা পড়ে আবিরের কাছে, আবিরের গায়ের উপরে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। তারপর আবিরের হাতে সিগারেট ধরিয়ে বলে, ভাই, বাবাকে বলিস না, সরি। হাত থেকে সিগারেট নিয়ে আরিয়ান বাড়ির দিকে আসে, পিছু পিছু আবিরও আসে। আরিয়ানের থেকে কথাগুলো শুনে সৈকত সাহেব আবিরকে বেল্ট দিয়ে পিটিয়েছিল। কেউ দেখতে আসেনি। এমন ঘটনার পর থেকে আবির বেয়ারা। সেদিনের পর থেকেই আবির সিগারেট খাওয়া শুরু করে, কারো কথা না শুনেই চলে। আবির কথাগুলো ভাবছিল এতক্ষণ। আবির চায়ের দোকানের দিকে এগিয়ে যায়, চায়ের দোকানে এসে বসে। হঠাৎ একটা গাড়ি আসলো দোকানের সামনে। গাড়ির ভিতর থেকে জামিল নামলো, আবিরের পাশে এসে বসলো। দোকানদারকে দুটো সিগারেট অর্ডার করে আবিরকে বলল, একটা আলাপ সেরে ফেলতে এসেছি। পৃথিবীতে একটা মানুষের পরিবার আপনজন থাকে, পরিবারের অনেক মানুষ থাকে, কিন্তু তাদের মধ্যে একজন বা দুজন খুব প্রিয় বা আপন হয়। সেই আপন মানুষের সামান্য কিছু হলেই নিজের কষ্ট লাগে। জীবন আমার সেই প্রিয় ছেলের মধ্যে একজন। হঠাৎ করেই সে গায়েব। বিষয়টা যত সহজে মেনে নিয়েছি, অতটা সহজ কিছুই না। আমি জানি আপনি তা মেনে নিতে পারছেন না। দেখেন, আমার ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। আপনি অনেক বড় পর্যায়ের লোক। আপনাকে একটা ওয়ার্নিং করি, আপনি এই অবধি যা যা করেছেন তার সব কিছু থানায় প্রকাশ করুন। এটা তো আপনার ভালো। আহা, পিঁপড়া খুব ক্ষুদ্র প্রাণী, কিন্তু যখন সে কামড় দেয় তখন কিন্তু মুখ দিয়ে নিজের অজান্তেই আহ শব্দটা বের হয়। গুড বাই। শোনেন মিস্টার জামিল সাহেব, একটা পিঁপড়ে কামড় দিলে কেউ সে একটা পিঁপড়েকে মারে না। অনেকে আছে পিঁপড়ের বাসা অবধি ধ্বংস করে দেয়। তাই যে পিঁপড়ের কামড়ের কথা বলছেন, সে পিঁপড়ের জন্য আবার যেন সব পিঁপড়া বাসা নষ্ট না হয়ে যায়। এতে বাকি পিঁপড়ারাও মরে যাবে, শুরু হবে মৃত্যুর খেলা। জামিল সাহেব আর কিছু বলল না, উনি সেখান থেকে চলে যায়। দুপুরে জায়ানের শ্বশুর বাড়ি থেকে লোকজন এসছে। অর্ক, হাসিব, নেহাল, রাব্বি সবাই খাবার সার্ভের জন্য প্রস্তুত। অর্ক শরবত আনছিল। হঠাৎ আরিতার সামনে এসে দাঁড়াতেই শরবতের পানি আরিতার শাড়িতে গিয়ে লাগে। অর্ক রেগে বলে, এই, আপনার চোখ কি সবসময় পেছনে থাকে? আপনার পেছনে থাকে, সেজন্য বারবার এমন ধাক্কা দেন। চুপ করেন তো, আপনি একটা বোরিং। এই থামো তোমরা, সবাই এসে বসে গেছে, আমি শরবত নিয়ে যাই। নেহাল এসে আগে জেবাদের টেবিলে শরবত দেয়। জেবার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে। জেবার সাথে নেহালের চ্যাটিং হয়। দুজনে বেশ এগিয়ে যাচ্ছে। আবির বাড়ির ভিতরে সোফাতে বসে আছে, সবাই বাইরে। সোফাতে বসে ফোন চাপছে সে। ইনি শাড়ি পরে বের হচ্ছে। আবির ডাক দেয়, কি রে, তুই কোথায় যাচ্ছিস এমন শাড়ি পরে? কোথায় আবার? কলেজে। দুপুরে কিসের কলেজ তোর? দেখছেন না আজ অনুষ্ঠান হচ্ছে, মেয়েরা সবাই শাড়ি পরেছে, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? তোর শাড়ি পরতে হবে না, যা রুমে গিয়ে এখনই ফর্মাল ড্রেস পর। মানেটা কি? শাড়ি পরবো না মানে? আজব। আমি বারণ করছি তাই পরবি না, যা রুমে যা। পরবো না? আমি শাড়িই পরবো। সবাই কত সুন্দর করে সেজেছে। সবাই সাজুক, তোকে আমি বারণ করেছি মানে তুই পরবি না। শুনবো না আমি। দেখ, চর খাবি বলে দিলাম। আরে, এমন খাটাসের মতো ব্যবহার সবসময় কেন করেন আমার সাথে? চুপ থাক। আমি পরবো মানে পরবো, কারোর বারণ শুনবো না। ইরিন শাড়ি পরেই বের হলো। আবির রাগে আর কিছু বলে না। সে কিছু সময় পর বাইরে আসে। আরিয়ান আর ইরিনকে দাঁড়িয়ে থাকতে দেখেও। আরিয়ান ইরিনকে বলছে, আমি ভাবতেই পারিনি তুমি শাড়ি পরবে, আর তোমাকে শাড়িতে এত সুন্দর লাগবে বুঝিনি। এজন্য শাড়ি পরানোর প্ল্যান ছিল। সবার সামনেই বলেছিলাম মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি। আমাকে সব কিছুতেই সুন্দর লাগে। আবির বুঝে যায় ইরিন কেন শাড়ি পরেছে আর তার কথা কেন শোনেনি। আবিরের রাগ লাগতে শুরু করে। তারপর
আবির খাবার খেতে বসে সবার থেকে আলাদা। যারাদের বাড়ি থেকে যারা এসেছিল তারা সবাই খাবার খেয়ে নিয়েছে। আবির সবার শেষে বসেছে। সে নিজেই নিজের খাবার তুলে নিয়ে খাচ্ছে। হঠাৎ সেখানে হিয়া আসে, আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির বলে, আসিফ কোথায়? রিমির সাথে ব্যস্ত। দেখলাম অনেক নতুন হিরোদের মতো ছেলেরা আসছে, তা কেউ তোকে তাকাচ্ছে না? কেন তাকাবে না? আমি কি কম সুন্দরী নাকি? তাহলে পাত্র দিচ্ছে না? কেন দেব? আমার কাউকে ভালো লাগে না। দেখতে কি অসুন্দর নাকি দাদা? না, সেটা বিষয় না, তবে আমার অন্য কাউকে ভালো লাগে না। তাহলে কাকে ভালো লাগে? আবিরের প্রশ্ন শুনে হিয়া কিছু সময় চুপ হয়ে বসে থাকে। আবির তারপর নিজের মতো খেতে থাকে। হঠাৎ হিয়া বলে, আমি আপনাকে ভালোবাসি, তাই অন্য কাউকে ভালোই লাগে না। আমার আপনাকেই চাই। হিয়া কথাটা বলে দৌড়ে চলে যায়। আবির হাঁ করে তাকিয়ে থাকে হিয়ার চলে যাওয়ার দিকে। আবির দ্রুত খাবার শেষ করে বাইরে আসে সে। নেহাল আসলো আবিরের কাছে, আমতা আমতা করে বলল, আবির, একটা হেল্প করবি? কি, টাকা নাকি বাইক লাগবে? একটাও না। ওই যে জেবা নামের মেয়েটা দেখছিস, যারা ভাবির বোন, ওকে আমি পছন্দ করে ফেলেছি রে। কিন্তু মনে হয় মেয়েটা বন্ধু ছাড়া আর বেশি কিছু হতে চায় না। কি করি বলতো? লেগে থাক, তবে অতিরিক্তভাবে লেগে থাকার দরকার নেই। মেয়ে যদি তোকে পছন্দ করে, তুই তার জন্য সামান্য কিছু করলে সে তোর থাকবে, তোর কাছে খুশি হবে। তবে হ্যাঁ, প্রেম হঠাৎ চলে আসে, তবে ভালোবাসার আগে একটু ভেবে নিস। পরে কিন্তু কিছু হলে সব মেনে নিতে পারবি তো? পরে আর কি হবে? বাড়ির সবাই মেনে নেবে না তো? তুই আছিস, সেটা নিয়ে ভাবিস না। পারবি তো ভালোবেসে থাকতে? পারবো। তাহলে আরো কিছুদিন পর প্রপোজ করিস। ম্যাচ আছে, চল খেলতে হবে। আবির বাগান বাড়িতে আসে। 25 জন মতো প্লেয়ার, তারা সবাই স্পেশাল আর্মি অফিসার। আবির সামনে আসতেই সবাই উঠে দাঁড়ায়, সালাম দেয় আবিরকে। আবির বলে, কলাপাড়া ফুটবল ক্লাবের সাথে আমাদের ম্যাচ। শুনেছি সেখানে ভালো প্লেয়ার নিয়ে আসা হচ্ছে। আমাদের টার্গেট হাফ টাইমের আগে একটা গোল করা। যেভাবেই হোক গোল করতেই হবে। স্যার, চিন্তা নেই, আমি নম্বর 9 পজিশনে প্লেয়ার। গোল করার দায়িত্ব আমার। তবে রেফারি যদি খারাপ সিদ্ধান্ত নেয়, কিছু করার নেই। রেফারি হেড স্যার, উনি ভালো মনের মানুষ, অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না। আর ভালো মনের রেফারি তিনি হলেও, তাহলে সবাই রেডি হয়েও। ইয়েস স্যার। সারা এলাকাতে মাইকিং শুরু হয়ে গেছে। আজকে আবিরদের খেলা। হাই স্কুল মাঠে ছোটোখাটো বিশাল স্টেডিয়াম বানানো। সবটা করেছে জামিল সাহেব, প্রধান অতিথি তিনি। সবাই মাঠে এসে গেছে, চারপাশে দর্শক। কলাপাড়া টিমের প্লেয়াররা অনেকক্ষণ ধরে গা গরম করছে। আবিরদের জন্য একটা নির্দিষ্ট স্কুল ঘর দেওয়া হয়েছে, সেখানে সবাই রেডি হচ্ছে। 11 সেটের প্লেয়ার। খেলা শুরু হওয়ার এখনও 10 মিনিট বাকি। আবির রেডি হয়ে বের হলো। আজাদ সাহেব এগিয়ে আসে। আবির, জিতবো তো আমরা? সেটা ম্যাচ শুরুর পর বিষয়, দেখতে থাকেন কি হয়। ভরসা আছে পারবি? এত দর্শক কেন? মাত্র 5 থেকে 7,000 দর্শক হয় এখানে। ফাইনালে তা 10,000-এর কাছাকাছি। এমনি এমনি এখানকার ফুটবল জনপ্রিয় হয়নি, বুঝেছিস? আচ্ছা, নামলাম। বেস্ট অফ লাক। আবির চলে আসে আজাদের সামনে থেকে। আবির যখন নামতে যাবে তখন আরোহী এসে দাঁড়ায় সামনে। আবির আরোহীকে দেখে বলে, আর হ্যাঁ, আপনি এতক্ষণ ভরসা পাচ্ছিলেন না যে জিতব, এখন পেলাম। আপনাকে দেখে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে, প্রেমের অনুভূতি, বুঝলেন? প্রেম মানে কি? না মানে জিতবো সেটার প্রেম। আপনার কি মনে হয়েছে আপনার প্রেমের কথা বলবো? নেভার। হেরে গেলে তো সোজা বাড়ি, জিতলে কিন্তু বুঝেন কি চাইবো। জিততে পারবেন না। আচ্ছা, খেলাতে হার জিত থাকবেই, রেজাল্টের পরিচয়। তবুও বেস্ট অফ লাক। আমি ফাইনালে আপনাকে দেখতে চাই। ইস, ফোন আছে আপনার কাছে? কেন? লকটা খুলে দেন তো, বলছি। আরোহী লক খুলে আবিরের হাতে ফোনটা দেয়। আবির ফোনের ক্যামেরা অন করে স্টাইলে পোজে দাঁড়িয়ে একটা সেলফি তুলল। তারপর আরোহীর কাছে ফোনটা দিয়ে বলল, এ নেন, এখন থেকে সবসময় দেখিয়েন। ফাইনালের আগে থেকে ভালো করে দেখবেন, কেমন? ফাইনালে আমি জিতলে কিন্তু অনেক দামি কিছু চাইতে পারবো, মনে রাখবেন মিস আরোহী।
আবির কথাগুলো বলে চলে যায়। আবিরের পিছনে ওর সব টিমমেটসরা আসতে থাকে। আবির ক্যাপ্টেন। এটা আসলেই একটা স্টেডিয়াম, তবে প্রফেশনালি না হলেও 5,000 দর্শকের জন্য তৈরি করা। বোঝা যাচ্ছে জামিল সাহেব ভালো মতো টাকা খরচ করেছে এখানে, কিন্তু এত টাকা খরচের পিছনে কারণ কি? সব কিছু রেডি। আবির দৌড়ে আসা অর্কের কাছে। অর্ককে বলে জামিল সাহেব এসেছে, ভিআইপি আসনে বসা। ফোর্স রেডি তো? কি হচ্ছে না হচ্ছে সব পরে জানাবে, আর খেলায় ফোকাস রাখো। অর্ক সম্মতি দেয়। আবির দৌড়ে মাঠে চলে যায়, সবার সাথে আলোচনা করলো, তারপর যার যা পজিশনে চলে যায়। হাসিব 10 নম্বর জার্সি নিয়েছে। হাসিব ভালো খেলে, কিন্তু প্রপার টিমমেট না থাকায় বারবার হারতে হয়। খেলা শুরু। 10 মিনিটের মধ্যেই হাসিবের বাড়ানো বলে রাফিনের গোল। দর্শক চিৎকার করতে শুরু করেছে। আবিরের টিম এত ফার্স্ট খেলছে যেন কোনো ইউরোপীয় খেলা চলছে এখানে। সবার পাসিং অ্যাকিউরেসি আর রিসিভ করা এতটা নান্দনীয় যে সবাই হাততালি দিতে বাধ্য। আবির পিছনে তাকায়। খেলা তখন 30 মিনিট। আবিরের কাছে এখনও বল আসেনি একটাও। মিডফিল্ড অবধি আবিরদের দখলে। আবির ঘুরে তাকিয়ে দেখে আরোহী বসে আছে দূরে। আবির হাত উঠিয়ে হাই দেয়। আরোহী সব কিছু পর্যবেক্ষণ করছে। ওই রাফিন প্লেয়ারটা বারবার দ্রুত গতিতে ডিবক্সে প্রবেশ করছে, আর 11 নম্বর জার্সি শিহাব ডেঞ্জারাস পাসগুলো দিচ্ছে। কলাপাড়া ক্লাব ডিফেন্স করতে ব্যস্ত। এত গতিময় ফুটবল খেলা আরোহীর টিম ছাড়া বাকি টিমেরা কেউ করেনি। আরোহী ঘাবড়ে যায় একটু। সে কি চ্যালেঞ্জ নিয়ে ভুল করলো? ভাবতে না ভাবতে আরও একটি গোল খেয়ে বসে কলাপাড়া ফুটবল দল। প্রথমার্ধ খেলা শেষ হয়। আবিরেরা 2-0 গোলে এগিয়ে। ইরিন, হিয়া, বাড়ির সবাই খেলা দেখতে এসেছে এখানে। টিকিটের মূল্য মাত্র 5 টাকা করে রাখা হয়েছে। আবিরের কাছে মাত্র 2টো বল এসেছে, কিন্তু সেটা কাজের কাজ কিছুই হয়নি। চুম্বকের মতো বল ধরেছে আবির। আরোহী বুঝে যায় এরা প্রচুর ভালো প্লেয়ার। বিশেষ করে আবিরদের ডিফেন্স আরও ডেঞ্জারাস। সাথে আবিরের গোলকিপিং স্টাইল চুম্বকের মতোই। আরোহী সব কিছু নোট করে নিয়েছে। আবিরেরা রুমে পানি পান করছে। রাফিন আসে, অর্ককে বলে, স্যার, ওরা বাজে ট্যাকেল করার চিন্তা করছে। ওদের পা চালানো দেখে বুঝতে পেরেছি। সমস্যা নেই, আমাদের ডিফেন্স কি কম আছে? আর তোমাকে আহত করলে এমন আরও 4টে প্লেয়ার আছে, খেলতে থাকো। স্যার, লেফট ইউনিট থেকে সাজিদকে তুলতে হবে, সেখানে রিফাতকে নামাবো। 2 পাশ থেকে অ্যাটাক চাই। ঠিক আছে, যেটা মন চাই করো। স্যার, একটা কথা আছে। হ্যাঁ বলো। বাহিরে আসেন। অর্কের সাথে আবির বাইরে আসে। অর্ক বলে, এখানে যে স্টেডিয়াম করা হয়েছে এটার পেছনে কারণ হলো জুয়ার বিজনেস, আর এই খেলাটাকে মধ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জুয়ারুতে ভরপুর, আর যারা জুয়ার আসর বসিয়েছে বাহিরে তাদের থেকে ট্যাক্স নিচ্ছে জামিলের লোকেরা। এই 45 মিনিটে এখনে 40 লাখ টাকা জুয়ার বিজনেস কমপ্লিট। তার থেকে 20 লাখ টাকা গেছে জামিলের পকেটে। এত কিছু জানলে কিভাবে? আমি বাইরে ফোর্স রেখেছি, ওর মধ্যে একজনকে জুয়া খেলতে বসিয়ে দিয়েছি। সে সবসময় ইনফরমেশন দিচ্ছে যে 10 মিনিটে 5 লাখ টাকা জিতে ফেলেছে, আর সেখান থেকে 4 লাখ টাকা জামিলের লোকেরা নিয়ে গেছে। ও আচ্ছা, সেই জন্য বলি ফাইনাল 10,000 মানুষ কিভাবে হয়, কোথায় থেকে, কি বিজনেস মাইন্ড জামিলের? ফুটবল স্টেডিয়াম বানিয়েছে কেন, বুঝলে কিছু? জি স্যার, ওয়েট, একজন আসছে। আবির আর অর্ক পিছনে তাকায়। একজন কালো ক্যাপ পরা হ্যাংলা গোছের লোক আসলো ওদের সামনে। আবির আর অর্ককে সালাম দেয়। অর্ক উত্তর দেয়। লোকটার নাম পাভেল। পাভেল বলে, আপনারা তো এই টিমের ক্যাপ্টেন ও কোচ, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। চলেন ওই স্কুলের পিছনে, শুরু হতে এখনো 5 মিনিট বাকি, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা। লোকটার কাঁধে কালো ব্যাগ। আবির পাভেলের সাথে পিছনে আসলো। 3 জন দাঁড়ায়। পাভেল বলে, আমাকে চিনবেন না, তবে আপনাদের জন্য একটা অফার আছে। কি অফার? হারলে 1 লাখ। ও, ঘুষ দিচ্ছেন হারার? হ্যাঁ, এই ম্যাচটা হারতে হবে আপনাদের। আমি 5 লাখ টাকার ব্যাটিং করেছি আগেই, প্রতিবারই এই টিমকে হারাতে দেখি আমি, তাই বাজিটা আমি বেশি করতাম। কিন্তু আজকে খেলার মতো খেলা আমি গত 5 বছর দেখিনি এই টিমের থেকে। একজন না, আপনাদের টিমের পক্ষ থেকে মাত্র 10,000 টাকা বাজি ধরেছিল যে এই টিম জিতবে, সে 10,000 দিয়ে 5 লাখ নিয়ে যাবে। এটা হবে না, হারতে হবে আপনাদের। আমরা হারলে আমাদের কি লাভ? 1 লাখ টাকা পাবেন মাত্র।
আচ্ছা যান, 1.5 লাখ হারাতে হবে। যদি বাজিতে না রাজি হই? লোকটা আবিরের কথায় ব্যাগটা কাঁধ থেকে নামালো, ব্যাগের চেন খুলে পিস্তল বের করলো, তারপর বলল, হারবি মানে হারবি, ভালোভাবে বলছিলাম শুনলি না তো? হারবি, বুঝেছিস? .2 ক্যালিভার পিস্তল। তেমন একটা এখন চলে না। নতুন কোনো মডেল আছে? ইন্ডিয়ান বা আফ্রিকান কোনো পিস্তল নেই? মানে তো তোরা কারা? আর হ্যাঁ, তুতলাচ্ছেন কেন? অর্ক? আবিরের অর্ডার মতো অর্ক তার কোটের পকেট থেকে পিস্তল বের করলো। আবির এক ঝটকাতে পাভেলের হাত থেকে পিস্তল নিয়ে পাভেলের কপালে ধরে বলে, পিস্তলে গুলি সেট না করে আমার বুকে ধরলি। 3টে গুলি আছে তোর পিস্তলে, টিগার চাপ দিব, সোজা চলে যাবি উপরে। অর্ক, এটাকে আপাতত নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বাকিটা পরে দেখছি। অর্কের কানে ব্লুটুথ ছিল। এতক্ষণে দুজন সিভিল ফোর্স চলে আসে। অর্ক ওদের কাছে পাভেলকে দিয়ে দেয়। তারপর খেলা শেষ হয় 3-0-তে। আবিরেরা জিতে যায় 3 গোলে। আবির ম্যাচ জিতে সবার আগে আরোহীকে খুঁজে বের করে। আরোহীর সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ম্যাম, আমাকে দেখা কি এখনো হয়নি? এখনো কি ফাইনালে আমাদেরকে চান? আচ্ছা, আপনার প্রতিবারই জিতেন, কিভাবে? বেটিং করেন না তো? সেট আপ, আমাদের খেলা দেখবেন, তারপর বলবেন। রেগে যাচ্ছেন? না না না, রাগেন না, ভয় পাচ্ছেন, দেখতেই পাচ্ছি। আচ্ছা বেশ, কিছুই চাইবো না। ফাইনালে জিতলে আমাকে একটু আপনার ঠোঁটের... কি কি বললেন আপনি? আর হ্যাঁ, আপনার ঠোঁটের লাগানো একটা লিপস্টিক দিয়েন। বিয়ের পর আমার বউকে উপহার দিব। ছি, কী সব ভাবেন আপনি? আপনাকে তো লাল কার্ড দেওয়া উচিত। কোলে করে মাঠের বাইরে নিয়ে যাব, চিন্তা নেই। আরোহীর আগে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। আবির দ্রুত সেখান থেকে চলে আসে। ইরিন কিছুটা দূরে দাঁড়িয়ে আবিরের কাণ্ডগুলো দেখছে। ইরিন আবিরকে অনেক ভালো ভেবেছিল, কিন্তু আবির যে একটা খারাপ সেটা বুঝতে পারেনি। আবির এতগুলো মেয়ের সাথে কি করে? সব সময় এই মেয়ে সেই মেয়েদের সাথে তার হেসে হেসে কথা বলা লাগবে। ইরিনের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কিছুই প্রকাশ করতে পারছে না। আবির আজাদ সৈকত সাহেবদের সামনে আসলো। আজাদ এসে শক্ত করে জড়িয়ে ধরলো আবিরকে। আবিরকে জড়িয়ে ধরে বলে, বাপ, তুই কি খেলা দেখাইলি রে? মানে তোর টিম এটা কি খেলেছে রে বাপ রে? মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো ফুটবল ক্লাবের খেলা দেখছি। কি নান্দিক প্র্যাকটিস, কি ড্রিবলিং করলো তোর প্লেয়ার। এবার খেলা হবেই। জিতবো আমরা। ওরে, আজকে ওদের টিমের সবারই আমার পক্ষ থেকে দাওয়াত। রাতে ডিনার পার্টি হবে, সবাইকে নিয়ে আসিস। হাসিব, ছেলেটা কই? হাসিব? সে তো এখানেই ছিল। ডাক দে ওকে। পুরস্কার নিতে গেল দুজন, রাফিন আর হাসিব। রাফিন তো ওই, হাসিব কোথায়? আবির হাসিবকে খুঁজতে আসে। হাসিবকে পাওয়া যায় না। আবির অর্কের ফোন নেয়, হিয়াকে ডাকে। হিয়া আসে দ্রুত। হিয়া কিছু বলতে যাবে, তার আগে আবির বলে, হাসিবেন আমার মুখস্থ না, বলো জলদি। কিন্তু ভাইয়া তো এখানে ছিল। একজন আসলো, ভাইয়া তার সাথে বাইরে গেছে। অর্ক, হিয়ার থেকে নাম্বার নিয়ে কল করো। আবির কথাটা বলে দৌড়ে বাইরে আসে। বাইরে মানুষের প্রচণ্ড ভিড়। সবাই বের হচ্ছে স্টেডিয়াম থেকে। আবির চারপাশে তাকায়। এত ভিড়ের মধ্যে মানুষকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন। আবির চারপাশে তাকাতে থাকে। অর্ক, হিয়া বের হয়। হিয়া বলে, এত চিন্তা করছেন কেন? ভাইয়া তো আছে, চলে আসবে। দেখো, আজকে আমরা জিতেছি। এখানে আমরা সবাই আছি। নিয়াল রাব্বি সবাই আছে। হাসিব মিসিং। সে কেন মিসিং? স্যার, মানে ভাইয়া হাসিবের নাম্বার তো আছে, কল ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছে না। জামিল কোথায় দেখ। আবির সবখানে খোঁজে হাসিবকে, কিন্তু পায় না। খুঁজতে খুঁজতে সে মেন রাস্তার উপরে চলে আসে। গায়ে তখনও জার্সি পরা। আবির রাস্তার এপাশ ওপাশ তাকাতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে আবিরের পেছনে। আবিরের মাথা খুব জোরে বাড়ি দেয়। আবির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। তারপর আবির মেন রাস্তায় এসে আশেপাশে তাকায়। মানুষের ভিড় অনেক। যে কেউ হারিয়ে গেলে তাৎক্ষণিক খুঁজে পাওয়া যাবে না। এই ভিড়ের মধ্যে একটা কালো গাড়ি এসে থামে আবিরের পেছনে। এটা একটি মাইক্রোর গেট খুলে একজন বেসবল স্টিক দিয়ে আবিরের মাথায় পিছনে বাড়ি দেয়। আবিরের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে। আবির চোখ দুটো মেলে রাখতে পারছে না। পিছনে ঘোরার আগে সে পড়ে যেতে থাকে। তার আগে দুজন আবিরকে এসে ধরলো। আবিরকে গাড়িতে টেনে তোলে। গাড়ি চলা শুরু করে সামনের দিকে। অর্ক আবিরকে খুঁজতে আসে, কিন্তু আবিরকে কোথাও পায় না। 1 ঘন্টার মধ্যে লোক খালি হয়ে যায়। আবিরকে কোথাও পাওয়া যাচ্ছে না। অর্ক সারা জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু আবিরকে পাওয়া যাচ্ছে না।
হাসিব আর আবির মিসিং তো মিসিং। আজাদ, হিয়া, অর্ক, আরিতা, নেহাল, রাব্বি সবাই খুঁজে হয়রান, কিন্তু ওদের দুজনকে পাওয়া যাচ্ছেই না। কি করবে ভেবে পাচ্ছে না অর্ক। একবার ভাবে সে মেহেরাবকে কল দেবে, কিন্তু পরে আবার কি ভেবে যেন কল করে না। আবির কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমিও বুঝতে পারছি না আবির ভাই কই গেল। এখানেই তো ছিল, উনি আমাকে না বলে তো বাড়ি যাবে না। আচ্ছা, আপাতত চলো আমরা বাড়িতে যাই, দেখি কি করা যেতে পারে। দুজন মানুষ এভাবে মিসিং হবে কিভাবে? কিছু তো হয়েছে। অর্করা সবাই বাড়িতে চলে এসেছে। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাতের শুরু। আজাদ সাহেবের বাড়িতে হাসিবের মা বাবাও এসেছে। সবাই একসাথে বসে কথা বলছে। দুজনকে এতক্ষণে সারা জায়গায় খোঁজা শেষ, কিন্তু কোথাও কাউকে পাওয়া যায়নি। সবাই সিদ্ধান্ত নেয় থানায় যাবে, মিসিং ডায়েরি করবে, কিন্তু অর্ক বাধা দেয়। আজাদ বলে, ওদেরকে তো পাওয়া যাচ্ছে না, কি করব? স্যার, থানায় গিয়ে কোনো লাভ হবে না। আমি আবির স্যার মানে ভাইয়াকে জানি, আর পুলিশ কিছুই করতে পারবে না। ওদের থেকে আমরাই তো অনেক ভালো কাজ পারি। তোমরা পারো মানে কিভাবে? না মানে আসলে আমরা চেষ্টা করলে পারবো আর কি। তবে পুলিশ এখন কিচ্ছু করবে না, কমপক্ষে 24 ঘন্টা হতে হবে ম্যাক্সিমামে। তাহলে আমরা এখন কি করব? আমাদের মনে হয় অপেক্ষা করা উচিত, দেখা যাক কি হয়। ভাইয়ার কিছু হবে না তো? করো, কিছু হবে না। আবির ভাই আছে তো, সব সামলে নেবে। অর্কের কথা মতো আর কেউ কিছু বলে না। বাড়ির সবাই আছে, সবার চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু একজন বেশ আরামসে বসে আছে। সে হলো আরিয়ান। আরিয়ান এসবে কোনো পাত্তাই নেই। আরেকজন এখানে নেই, সে হলো ইরিন। সে জানেই না কি হয়েছে। সে সেই যে চলে এসে রুমে ঢুকেছিল, বই নিয়ে বসেছে, আর বের হয়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। পথঘাট গাছপালা ভিজে একাকার। একটা ভাঙা ঘরে বসে আছে কতগুলো মানুষ। সেই ঘরের মধ্যে একটা কোণে পড়ে আছে আবির, যার গায়ে এখনও ফুটবল জার্সি পরা। আবিরের জ্ঞান ফেরেনি এখনও। একজন লোক হাতে হকি স্টিক নিয়ে প্রবেশ করলো। ঠক ঠক করে শব্দ হতে থাকে। লোকটাকে দেখে ছেলেগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটা বসলো চেয়ারে। লোকটা বলল, পানি ছিটাও ওর মুখে। ঠিক আছে বস। আবিরের মুখের উপরে এক বালতি পানি এনে ঢেলে দেয়। আবির চমকে ওঠে। প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হয় আবিরের। সারা শরীর যেন দুর্বলতায় কাঁপছে। মাথার পিছনে হাত দেয় আবির। রক্ত জমাট হয়ে আছে ওর। একটা গর্তও সৃষ্টি হয়েছে। আবির জানে অনেক জোরেই মাথায় বাড়ি দেওয়া হয়েছে। আবির যেন সোজা হতে পারছে না। কোনো রকমে আবির হাঁটুতে ভর দিয়ে খাবার খাওয়ার মতো স্টাইলে বসলো। মাথাটা নিচু করে আছে। প্রচণ্ড ব্যথা অনুভব করছে সে। কোথায় আছে সে তাৎক্ষণিক ভুলে যায়, বা সে কীভাবে এখানে আসলো বুঝতে কিছু সময় লাগে। মাথাটা অনেক চিনচিন করছে। কিছু সময় নিজেকে সামলে নিয়ে আবির বলে, কে এত জোরে মারছিলি? শালার আমার বাপও এমন করে আমাকে মারেনি। কে মারছিলি? তাকে খুব দ্রুত দেখতে চাই। তোকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, তুই তো শুনলি না। সেদিনের সে লোকটা? আবির মাথা নিচু করে আছে। আবির এখনও তার চেহারা দেখেনি। আবিরের সামনে বসে আছে লোকটা। লোকটা সিগারেট টেনে যাচ্ছে। আবির মাথা নিচু করে শব্দ করে হেসে উঠল। আবিরের হাসি শুনে লোকটা বলল, তুই হাসছিস কেন? তোর কাছে সবটা ফান মনে হচ্ছে? না ছোট বাবা, আমি এখন সেই বাচ্চাটি নই। আমি বড় হয়ে গেছি ছোট বাবা। আবিরের কথা শুনে লোকটা চমকায়। আবির তাকে চিনে ফেলেছে, কিন্তু কিভাবে? লোকটা হলো আবিরের নিজের চাচা, অর্থাৎ জায়ানের বাবা রহিম সাহেব। আবির মিনমিন গলাতে বলল, একটু পানি হবে? খুব পিপাসা পেয়েছে। আবিরকে পানি দে। আবিরের সামনে এক বোতল পানি এনে রাখা হয়। আবির পানি খেয়ে মাথায় ঢেলে দিল। মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে। এমন অবস্থায় মাথা ঠান্ডা রেখেছে কিভাবে সেটা আবিরই জানে। আবির গালি দিয়ে বলে, শালা কোন মা এত জোরে বাড়ি দিয়েছিল? উফ, ব্যথার যন্ত্রণা তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি জানি তুমি এতক্ষণে আমি কে তা বুঝে গিয়েছো, তাই মেন পয়েন্টে আসি। তুমি চলে যাও এখান থেকে। আমার ভাইয়ের ছেলে তুমি, চাই না নিজ হাতে ভাইপোকে মারতে। আর হ্যাঁ চাচা, আপনাকে তো আমি প্রথম দিন চিনে ফেলেছিলাম। যতটুকু আপনাদের বাড়িতে গেলাম না, মনে আছে? হ্যাঁ। আপনি কিন্তু খুব কথা বলেন। তবে হ্যাঁ, আপনার হাতে রোজ গোল্ড ফ্ল্যাগ সিগারেট দেখতাম। আপনার হাতে সিগারেটের গন্ধ আমার চেনা, বুঝলেন তো চাচা?
এসব রহস্য মাইন্ড গেম জাস্ট সিম্পল বিষয়। প্রথম যেদিন তুলে নিয়ে গেলেন বুঝলাম খুবই পরিচিত একজন নিয়ে যাচ্ছে আমাকে আপ্যায়ন করতে। জাস্ট সিগারেটের গন্ধ শুকেই চিনে ফেললি আমি কে। বাহ, তোর ট্যালেন্ট আছে বলতে হয়। যেদিন আমার বাবা আর আজাদের দলিল ফেরত পাবে ওরা, সেদিন জেনেছিলাম জামিলের কাছে এত বছর জমির দলিল থাকার পিছনে কারণ কি। হাসিবের কাছে জেনেছিলাম আমাকে জীবন যখন নিয়ে যায় তখন সবাই গেলেও থানায় আপনি যাননি। আচ্ছা তুই কে? এত কিছু তুই লক্ষ্য করেছিস কেন, কিভাবে? চাচা, আমাকে যে তুলে আনছেন ভাবছিলেন চিনতে পারবো না, আমাকে হয়তো আরও একবার রেখে আসবেন বা যেতে দিবেন, কিন্তু এখন আমি আপনাকে চিনেছি। আপনার ভিতরে ভয় কাজ করছে। আপনি কি জানেন মানুষ ভুল করে কখন? কখন? দুটা কারণে ভুল করে, একটা হলো ভয়ে আর একটা হলো রেগে। আপনি রেগে নয় ভয়ে আছেন। রাগ করেননি কারণ জামিল আপনাকে টাকা দেয়, আপনি টাকার জন্য সব কিছু করতে পারেন জানি, কিন্তু আপাতত রেগে নেই। কিন্তু চাচা, প্রশ্ন হলো আমাদের মধ্যে কে মরবে? জায়ানকে বাবা হারা করতে চাইনি আমি। চাইলে টস করি, যার ভাগ্য ভালো সে বেঁচে যাবে। শালা হারামি! রহিম সাহেব কথাটা বলে ঠাস করে আবিরের গালে চড় দেয়। আবিরের মাথা টলতে থাকে। এমনিতে ব্যথায় ওর চোখ বুজে আসছে বারবার। কোনো রকমে মাথা ঠান্ডা রেখে কথা বলছে, তার উপর এমন জোরে একটা চড় খেয়ে আবিরের যেন মাথা ঘোরা অবস্থা হয়ে গেছে। চড়টা যেন আবিরের গালে নয় মাথায় বাড়ি দেওয়া জায়গাতে গিয়ে লেগেছে। আবির আহ করে উঠল, রক্ত পড়া শুরু করেছে। আবির হেসে উঠল এবার। চাচা, অনেক জোরে মারলেন, সম্মানের জায়গা থেকে আপনাকে কিছু বলছি না। চুপ থাক, বেশি কথা বলিস না, কোনো বালও ছিঁড়তে পারবি না, হুদাই লাফাচ্ছিস। শোন, আমি জামিলের লোক। প্রথম দিন আমি তোকে তুলে নিয়ে যাই। তোর বাবার প্রতি খুব রাগ, জানিস তো। তোর বাবার যা সম্পত্তি তা সে নিজের জন্য করেছে, আমাকে একটা কানা করেও দেয়নি। এই জন্য চেয়েছিলাম তোর বাবাকে মেরে ফেলতে, তাই জামিলের সাথে থাকি, দলিলগুলো রেখে দিই। কিন্তু হঠাৎ তুই আসলি, জমির দলিল ওরা ফিরে পেল। বুঝলাম না কি ঘটেছে। সারা পুলিশ কেন কথা বলল না? সে বলল উপর থেকে চাপ দিচ্ছে, চাকরি যাবে, জামিলের কথায় কাজ হবে না, সব কিছু চলে গেল। হঠাৎ করে তুই কি করলি? জীবনকে পেটালি, পিটিয়ে হাসপাতালে পাঠালি। আমি প্রথম দিন জানতে পেরেছিলাম কে ওকে পিটিয়েছে, কিন্তু কিছুই বলিনি। কিন্তু হঠাৎ কি হলো, জীবন আসলো, তোকে আবার তুলে নিয়ে গেল, আর তুই ফিরলি, জীবন ফিরল না। ঘটনা কি? সে নিখোঁজ। জামিল তোকে মারতেই আমাকে বলে। প্রথমে খারাপ লাগছিল, কিন্তু তোকে মারলে এবার ফুটবল আসরের সব টাকা আমাকে দেবে। জানিস, প্রতিটা ম্যাচ থেকে আমি 60 থেকে 70 লাখ টাকা পাবো। যদি 10টা ম্যাচ হয় কত কোটি টাকা! উফ, ভাবতেই পারছিলাম না। তোকে তো আমার মারতেই হবে, কিন্তু কি করব, ভাইয়ের ছেলে। তোকে তো আর তোর বাবা কোনো কিছু ভাগ দেয়নি, তাই চেয়েছিলাম তুই এখান থেকে চলে গেলে জামিলকে বলবো লাশ কেটে জঙ্গলে ফেলে দিয়েছি। কিন্তু তুই চলে গেলি না, এখান থেকেই গেলি। ঝামেলাটা বাঁধলো খেলার মাঠে। কি দরকার ওই হ্যাংলা লোকটাকে তুলে নিয়ে যাওয়া? লোকটা হ্যাংলা হলো একটা বেস্ট জুয়ারি। সে আমার লোক ছিল। আমি জামিলের সাথে থেকেও তার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছিলাম এই লোকটার দ্বারা। আর এটা হয়তো জানিস না, চেয়ারম্যানের মেয়ের টিম বারবার চ্যাম্পিয়ন হয়। এখানে কাঠিনারে চেয়ারম্যান তার মেয়ের জন্য অপোজিট টিমকে দেয় 10 লাখ টাকা। সেখান থেকে আমি হাতিয়ে নিই 7 লাখ টাকা। বুঝেছিলাম তোর জন্য এবার অনেক লস হবে, এই জন্য পাভেলকে বলেছিলাম তোকে টাকার কথা বলতে, কিন্তু এখানেও ঝামেলা বাঁধলো। কি করব, তোকে তুলে আনলাম। টস করার প্রয়োজন নেই, মরতে তোকে হবেই। আবির কিছু বলল না। মাথাটা ওর অনেক যন্ত্রণা করছে, রক্ত ঝরছে, হাড় ফেটে গেছে। আবির শক্তি নিয়ে হেসে বলল, চাচা, আপাতত এটা এখানেই স্টপ থাক। হাসিব কোথায় জানেন নাকি? আবির দেখ, আরেকবার বলছি, এখনই চলে যা, বাকিটা আমি সামনে নেব। তোর জন্য কেউ চিন্তা করবে না। যা বাপ, চলে যা। আর যদি না যাই? রাগ উঠাবি না আবির,
তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর, আমি যে কোনো কিছু করতে পারি রে। চাচা, শান্ত আছি বলে ভাববেন না আমি কিছুই পারি না। আবির কথা শেষ করতে পারে না, তার আগে একজন রুমে প্রবেশ করলো আর সে হাসিবের পা ধরে টানতে টানতে নিয়ে আসে। হাসিব অজ্ঞান হয়ে আছে। আবির লোকটার দিকে তাকায়। লোকটাকে সে ভালো করেই চেনে। সে হলো ছাত্রনেতা তামিম, আবিরের বন্ধু। আবির তামিমকে দেখে চোখ কচলায়। রহিম আবিরকে এমন দেখে হেসে দেয়। আবিরকে বলে, কিরে চমকে গেলি? তোর বন্ধু তামিম ছাত্রনেতা, সে জামিলের লোক, তবে আমার কাছের লোকও বলা চলে। হাসিবের তুলে আনার দায়িত্ব ছিল ওর, ও সেটা করছে। আমার দায়িত্ব ছিল তোকে আনার। এখন হাসিবকে আনার পিছনে কারণ হলো তুই আসলে কে সেটা হাসিব ভালো জানবে। এখানে তুই একটা ভুল করলি। সবসময় হাসিবের সাথে থেকে জামিলের সন্দেহ হয় হাসিব তোর কথা জানবে, কিন্তু দেখ হাসিবের দিকে তাকা, এত পিটিয়েছি কিন্তু সে একই কথা বলছে, হাসিব কিছুই জানে না। কি বাপ, ওরও কিছু বলিসনি? চাচা, আমি কিছুই না, তা বলার মতো কিছুই নেই। তবে হাসি পাচ্ছে দুটো ছেলেকে তুলে আনলেন, একজন হাতে এত অস্ত্র দিয়ে, আবার বলেন আপনি সব পারেন করতে। সাহস আছে আপনার। আপনারা বাঁচতে চাইলে আমাকে যেতে দিন। আবিরকে তুলে আনছেন সেটা কিছুই মেনে নেওয়া যায়, কিন্তু ওর বন্ধুকে তুলে এনেছেন, আমাকে যেতে দিন। আমি আর কারো মরা দেখতে চাই না। আর হ্যাঁ হাসিব, তুই জীবিত আছিস? হারামি, তুই কি ভাবছিস মরে গেছি শালা? আমার বোন তোর বোন হয় রে, তুই শালা হবি, কারণ তোর বোন আমাকে তার জামাই ভাবে। চুপ কর ভাই, বাড়ি যাব। শিওর বাড়ি যাবি? হ্যাঁ রে। তাহলে 20 মিনিট সময় দে, তারপর বাড়ি যাব। আবির একটা চেয়ার ধরে কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ায়। টেবিলে থাকা একটা মিনি ছুরি নিয়ে বক্সারদের স্টাইলে দাঁড়ায়। আবিরের গা টলছে। সবাই এটা দেখে হাসতে থাকে। শাহিন এসে আবিরের গালে আস্তে করে একটা ঘুষি দেয়। আবির ছিটকে সরে যায়, দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রহিম সাহেব বলল, শান্ত হলেও সে শক্তিশালী না, বাচ্চা একটা ছেলে, এই ওটাকে মেরে ফেল। বাচ্চা বলো না চাচা, আবির, আমার নাম আবির। আরে দাঁড়িয়ে আছিস কেন, মার ওরে। আরে চাচা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন না সারপ্রাইজটা? আরে ও পাগল হয়ে গেছে। আর হ্যাঁ বলেন না, দেখবেন না সারপ্রাইজ? আপনার প্রথম শট কিভাবে ঠেকিয়ে দিই, দেখবেন না? কি দেখাবি? আবির আঙুল মুখের ভিতরে দিয়ে জোরে একটা শীষ দেয়। জোরে হুইসেল বেজে ওঠে। আর তখনই কতগুলো পুলিশ রুমের বাইরে এসে দাঁড়ায়। একজন প্রবেশ করে রুমে, মাথায় হুড়তোলা টুপি, বৃষ্টিতে একদম ভিজে একাকার। পুলিশটার এখনও চেহারা দেখা যায়নি, তবে কে সে? রহিম সাহেব অবাক আর ভয় নিয়ে তাকায়। মেয়ে পুলিশ সে। কে সে? মেয়ে পুলিশটা মাথা থেকে হুডি না তুলেই বলল, হ্যালো স্যার, আসতে লেট হয়নি তো? অর্কে কিন্তু যাই না, আমি এখানে এসেছি। চাচা, সারপ্রাইজটা আর একটু বাকি আছে, শুনুন। আপনি যে জামিলের লোক তা আমি জেনেছি অনেক আগে। কিভাবে জেনেছি সেটা হলো সারপ্রাইজ। কিভাবে যে বলি আমার তো মাথায় ঘুরছে, কিন্তু হাসিব তো আবার দ্রুত যেতে বলল, শুনেন। আবিরের ছোট চাচা মানে মিস্টার রহিম সাহেব আর ছাত্রনেতা তামিম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবিরকে মারার কন্ট্রাক্ট নিয়ে ওরা হয়তো ভেবেছিল কাজটা অনেক ইজি, কিন্তু ওরা জানতো না আবির অনেক ঠান্ডা মাথার সাইকো একটা ছেলে। আবির হাসতে থাকে, ওর দাঁতের ফাঁক দিয়ে রক্ত বের হচ্ছে। মাথাটা প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে আবিরের। ঠিকভাবে দাঁড়াতে পারছে না আবির। টেবিলের সাথে হেলান দিয়ে আবির দাঁড়ালো। হাসতে থাকে আবির। হাসি থামিয়ে ধীর গতিতে বলল, মিস্টার রহিম সাহেব, এখানে এসেছি এত বছর পর এমনি এমনি না। আমি যেখানে থাকি না কেন, আমি যাই করি সেটা রহস্য থাকলেও যে এলাকা যে মানুষ আমি টার্গেট করি, সে এলাকার একটা গাছের পাতাও নড়ার শব্দ আমার কানে আসাও ব্যবস্থা করে রাখি। মেয়ে পুলিশটাকে চিনেন? আবির ইশারা করে। মেয়ে পুলিশটা মাথা থেকে হুডিটা তুলল। আবির তাকিয়ে থাকে, সবাই সেদিকে তাকিয়ে থাকে। হাসিব অবাক হয়। হাসিব কখনো ভাবেনি এই মেয়েটা আবিরের লোক। সবাই এটা কল্পনাও করেনি। আবির বলে, কি শকড হয়ে গেছেন নাকি সবাই? আমি এখানে আসার আগে তাকে এখানে পাঠাই। সিমি, তুমি? হাসিবের কথা শুনে সিমি মুচকি হাসলো।
রিমির বোন সিমি। এটা সেই রিমি যে হাসিবের গার্লফ্রেন্ড, আর সেই রিমির কাজিন হলো সিমি। কিন্তু কিভাবে? সবার আগে হাসিবে প্রশ্ন করে, এজন্য বলি রিমির তো কোনো বোন ছিল না। হঠাৎ করে রিমির সাথে একটা মেয়েকে দেখি, খোঁজ নিয়ে জানতে পারি রিমির কাজিন সে। হঠাৎ করে কাজিন কোথা থেকে এলো? আর তুমি রিমিদের বাসাতেই কেন উঠলে? রিমির বড় ভাই একজন সরকারি কর্মকর্তা, আর আবির স্যারের কাছে সরকার রিলেটেড যে কোনো কিছুই জাস্ট সময়ের ব্যাপার ঘটে থাকে। সরকারি কর্মকর্তা উনি। আবির তাকে রাজি করায়, তারপর আমাকে এখানে পাঠায়। আমি আসি। আমার কাজ হলো জালিমের উপরে রিচার্জ করা। জালিম কখন উঠে কখন বসে কার সাথে গোপনে কথা বলে, সব প্রমাণ ও তথ্য আমি আবির স্যারকে দিতাম। এখানে আসার উদ্দেশ্য এটাই। কিন্তু আবির স্যার কেন এই এলাকাতে আসলো সেটা তো উনি জানে, আর আপনারা যে ওনাকে তুলে আনবেন সেটা আমি আগে জানতাম, কিন্তু হঠাৎ করে আপনারা কাজটা করবেন এটা বুঝতে পারিনি। যদিও জানতাম আমি যে হঠাৎ করে যে কোনো কিছু হতে পারে, তাই আমি সব সময় আবির স্যারকে বলতাম, আপনি যেটাই করবেন, আপনি যেটাই করেন না কেন, একটা জিসিপি ডিভাইস যেন আপনার কাছেই থাকে। এটা আমাদের মিশনের একটা অংশ। আবির স্যারকে সচরাচর কেউ কখনো সার্চ করবে না, তাই জিসিপি থাকলেও কারো নজরে পড়বে না। আজ ফুটবল ম্যাচে জালিম আসবে, আর জালিমের সাথে অনেক অনেক লোকও থাকবে। আবির স্যারের ওপর যে কোনো হতেই পারে, এই জন্য ওনার সাথে সবসময় ছিলাম, জিপিএস রাখতে বলেছিলাম। সিমি কথাগুলো বলে থামলো। আবিরের দিকে তাকায় সবাই। আবির তার পা থেকে মোজাটা সরালো, সেফগার্ডের নিচ থেকে জিপিএস ডিভাইস বের করলো, তারপর রহিম সাহেবের সামনে খুলে ফেলে দেয়। আবির মিনমিন গলাতে বলল, আমাকে পিছন থেকে মাথায় মেরেছিল কে? আবির শোন বাপ, যা হবার হয়েছে, তুই বরং এই এলাকা ছেড়ে চলে যা, সবারই ভালো হবে। আমি প্রশ্ন করছি, আমাকে পিছন থেকে মাথায় আঘাত করছিল কে? আবির যা হবার হয়েছে, সরি, বাদ দে। বনে থাকা খেকশিয়াল প্রতিনিয়ত ডেকে ওঠে, কিন্তু তাকে কেউ ভয় পায় না। বনের রাজা সিংহ সবসময় গর্জন করে না। আমাকে মেরেছিলি কে? আবিরের কথা শুনে শাহিন ছেলেটা এগিয়ে আসে, আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আমি মেরেছি তোকে। এরা তোকে ভয় পেল, আমি তোকে পাচ্ছি না ভয়। এবার পুরোপুরি তোকে মেরে ফেলবো। শাহিন কথাটা বলে থামে। আবির টেবিলের থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। শাহিন পিস্তল তুলতে যাবে আবিরের দিকে, তার আগেই আবির খুব দ্রুত গতিতে আবিরের হাতে থাকা ছুরিটা শাহিনের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। শাহিন চোখে হাত দিয়ে জোরে আর্তনাদ করে ওঠে। ফ্লোরে ছটপট করতে থাকে শাহিন। আবিরের তাৎক্ষণিক এমন কাজে সবাই আঁতকে উঠল। এতটা হিংস্র আবির কল্পনাও করেনি ওরা। সিমি চোখ বন্ধ করে ফেলল। হাসিব যেন ভয়ে দুর্বল শরীরের শক্তি পেয়ে উঠে দাঁড়ায়, তারপর এক কোণায় গিয়ে চুপটি করে বসে। আবিরের গায়ে শক্তি চলে এসেছে, তার মাথাটা এখন আর ব্যথা অনুভব হচ্ছে না। শাহিনের হাত থেকে পড়া পিস্তলটি আবির হাতে নেয়। সবাই কাঁপছে। আবির পিস্তল হাতে নিয়ে বাকি লোকদের টার্গেট করে গুলি ছুড়ল। কারো বুকে, কারো পেটে, কারো মাথায় গুলি লাগলো। সবাই ছিটকে পড়ে। রক্ত যেন সবার শরীর থেকে পুরো দমে বের হতে শুরু করেছে। লাল পিঁপড়েরা রক্তের গন্ধে ছুটে আসতে প্রস্তুত। আবির একটা চেয়ারে গিয়ে বসলো, শান্তভাবে বসলো সে। কপাল আর মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আবিরে। চেয়ারে হেলান দিয়ে ডান হাতে পিস্তল নিয়ে হাত ঝুলিয়ে রাখলো। আবিরের বয়সটা 27-28, গড়ন 5 ফুট 10-11, বডি শেপ একদম পারফেক্ট, জিম করা। আবিরের চোখে যেন এখন আগুন জ্বলছে। আবির থেমে থেমে বলল, আমি মরলে আপনারা গোপনে থাকবেন, আর আপনারা মরলে আমি গোপনে থাকব। ডু আর ডাই। রেজাল্টের এই গেমসটা টস করার সুযোগ দিয়েছিলাম। মৃত্যুর ফেরেস্তার আসা যাওয়া নির্ভর করছিল সেই টসে। ভাগ্য ভালো থাকলে টসে জিততে পারতেন। ভাগ্যটা লিখেছে সৃষ্টিকর্তা, তিনি এক, তার ইলাহা নেই। কিন্তু আপনার যে আমার হাতে মরতে হবে এটা উনি লিখেছেন। পরিবেশ পরিস্থিতি তো সেটাই বলছে, তাই না? আবির আসলে দেখ, আমি তোকে বলি, আমি অনেক টাকার মালিক এখন, আমি তোকে আমার সব কিছু দিয়ে দিব, তবু আমাকে মারিস না। শিকারি শিকার করে বেঁচে থাকার জন্য। শিকারের যন্ত্রণা তার কাছে লোভনীয় অফার ছাড়া আর কিছুই না।
বটগাছে বসে থাকে হুতুম পেঁচা, গাছের ডালে বাঁধা একটি দোলনা। সেখানে প্রতিদিন একজন দোল খায়। একটা সময় সেখানে খালি দোলনা পড়ে থাকবে। দোল খাওয়া সে একজন আর দেখা যাবে না। আবির বসে থাকা অবস্থায় একটা গুলি করে, তারপর পুরো পরিবেশটা কেমন যেন থমকে যায়। বাইরে থেকে কেবল বৃষ্টির শব্দ শোনা যেতে থাকে। আবির উঠে দাঁড়ায়, ধপ করে নিচে পড়ে সে। আবিরের কোনো হুঁশ নেই। সত্যি অনেক জোরে আবিরের মাথায় আঘাত করা হয়েছিল। আবির জ্ঞান হারায়। সকাল হয়। অর্কের ফোনে একটা মেসেজ আসে। বাড়ির সবাই ঘুমায়নি বলে চলে। অর্ক ফোন হাতে নিয়ে দেখলো আবির স্যার হাসপাতালে, তবে ঠিকঠাক আছে আপাতত, চিন্তা নেই, তুমি সেখানে থাকো, বাকিটা এখানে সামলে নেব। ও হ্যাঁ, হাসিবও ঠিক আছে। অর্ক মেসেজটা পড়ে সবাইকে বিষয়টা জানায়। এতক্ষণে ইরিন জেনে গিয়েছে আবির নিখোঁজ হয়েছে। আবির ঠিক আছে, দেখছিস, বললাম না আবিরের কিচ্ছু হবে না। আচ্ছা শৌকত, রহিম কোথায়? ওকে বিয়ের দিন থেকেই তেমন দেখছি না। আসে কোথাও, ও কি করে কই যায় বুঝি না। আচ্ছা সবাই চিল করো, আর সমস্যা নেই। সবাই যে যার মতো করে খুশি। আজকে খেলা আছে আরোহীদের। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিতা গিয়ে দরজা খুলে দেয়। আরিতা বলল, আরোহী আপু, আপনি এখানে? আবির কোথায়? হিয়া আর চোখে আরোহীকে দেখছে, আবার ইরিনও আরোহীকে দেখছে। সবাই চেয়ারম্যানের মেয়েকে আসতে দেখে অবাক হয়। আরিতা বলল, ভাইয়া তো এখন এখানে নেই, সে গিয়েছে একটু শহরে, চলে আসবে। ও আজকে আমাদের খেলা? হ্যালো মিস্টার পিচ্চি কোচ, খেলা দেখতে আসবেন কিন্তু। জি আসবো, আপনার জন্য শুভকামনা রইল। আরোহী সবার দিকে তাকিয়ে চলে গেল। ওর আসার উদ্দেশ্য কেউ বুঝলো না। অর্ক ঠিকই বুঝেছে, তবে ইরিন বুঝেছে আবিরকে পার্সোনালি খুঁজতে এসেছে। সময় পেরিয়ে যায়। হাসিব বিকেলে বাসায় আসলেও আবির আসে না। আবিরের ফোন অফ থাকে। আরোহীদের বিকেলে খেলা ছিল। আরোহীরা বড় ব্যবধানে জিতে নেয় ম্যাচটি। আরোহী অনেকবার আবিরকে খুঁজে চলেছিল, কিন্তু পায়নি আবিরকে। হঠাৎ আবির কই গেল? দুদিন পর আবিরদের ম্যাচ, কিন্তু আবির একদমই নিখোঁজ। কোনো খোঁজখবর নেই আবিরের। অর্ক অনেকভাবে খোঁজার চেষ্টা করেছে আবিরকে, কিন্তু আবির নেই। একদিন দুদিন কেটে যায়। আবির ছাড়া নেক্সট ম্যাচটাও জিতে যায় অর্ক। যদিও হাসিব বলেছে কী করতে হবে সেই ম্যাচে, কারণ আবির বলে দিয়েছিল হাসিবকে কোনোভাবেই ম্যাচ হারা যাবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যায়। আবিরের কোনো পাত্তা নেই। সব টিমের ম্যাচ হতে হতে আবিরদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলে আসে। অর্ক দাঁড়িয়ে আছে মাঠে। আজকে কঠিন ম্যাচ ওদের। পিছন থেকে আরোহী এসে বলল, আচ্ছা এই টিমের ক্যাপ্টেন না আবির? সেই আবিরকে তো দেখাই যাচ্ছে না, কোথায় সে? আবির আসবে সময় মতো। আবিরের বিকল্প কিপার তো নামিয়েছি, সমস্যা তো আমাদের নেই। ম্যাচ তো জিতেই আবিরকে ছাড়াও। কিন্তু আবিরকে তো আমার দরকার। আমরা যে ম্যাচ জিতেছি সেটা তো আবিরকে দেখাতে হবে। আমিও তো চাই এই সব ম্যাচগুলো জিততে থাকো, কিন্তু ফাইনালে হারার ভয়ে কি আবির নিখোঁজ? মজা পাচ্ছি। আবির ভয় পায় না, সময়ের অপেক্ষা করে। খেলা শুরু হয়। অর্করা প্রথম 5 মিনিটে একটা গোল খেয়ে বসে। অর্ক মাথা ঠান্ডা করে, কিন্তু হাফ টাইম শেষ না হতেই 2টো গোল খেয়ে বসে অর্করা। অপোজিট টিমের ডিফেন্স অনেক ডেঞ্জারাস। বাজেভাবে ফাউলের চেষ্টা করছে ওরা, আর অর্করা টেকনিক্যালি খেলতে গিয়ে অফসাইডে পড়ছে বারবার। অর্ক বিরতির সময় সব ফুটবলারদের বলে, ম্যাচ আমাদের জিততেই হবে, এখনও সময় আছে অনেক। শুরু 10 মিনিটে একটা গোল দিতে হবে, তার 10 মিনিটে আরেকটা, লাস্ট 15 মিনিটে আরেকটা চাই। জিততে না পারলে সবার খবর খারাপ আছে বলে দিলাম। প্লিজ ম্যাচটা জেতাও তোমরা। গতিময় ফুটবল চাই, আমার দুটো প্লাস খেলো। ওরা কিন্তু এবারও আরও ডিফেন্স মনোযোগ দেবে। আমরা 3 জন অল টাইম নিচে খেলবো, যেন ওরা কাউন্টারে অ্যাটাক বল ডিস না করে ঢোকাতে পারে। মিডিলস আর ফার্স্ট লাইনের প্লেয়ার করব। লেটস গো। অর্কের কথা মতো সবাই মাঠে আসে। খেলা আবার শুরু হয়। আরোহী এসে অর্ককে বলে, ইস, ফাইনালটা মনে হয় না আমাদের সাথে খেলা হবে। এবার হেরে বাড়ি যাও তোমরা। ওয়েট করেন।
অর্ক বলতে না বলতেই আবিরের টিম একটা গোল পরিশোধ করে দেয়। ডি বক্সের মধ্যে সবাইকে ঘুরিয়ে অনেক সুন্দর একটা অ্যাসিস্টে গোল করে রাফিন। এভাবে খেলা চলে। কিছু সময় পর সেকেন্ড গোলও হয়ে যায়। শেষ 2 মিনিট বাকি থাকতে আরেকটা গোল। 3-2 গোলে জিতে যায় আবিরেরা। সেমিফাইনালে উঠে যায় আবিরেরা। সেমিফাইনাল ম্যাচ এখন 10 দিন পরে। ইরিন এসব খেলা নিয়ে মাথা ঘামায় না। সে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। আর মাসখানেক পর ওর এইচএসসির টেস্ট এক্সাম। আর ওর কলেজ অনেক কড়া। ফেল করলে টেস্টে আর নেবে না। এই জন্য ইরিন কোনো কিছু না ভেবে খালি পড়াশোনাতে মন দিয়েছে। এইভাবে কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনের মধ্যে অর্করা সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালেও উঠে গেছে। কিন্তু আবির সেই যে গেল, 1 মাস প্রায় হয়ে গেছে। আবিরের কোনো খোঁজ নেই। আবির টোটালি নিখোঁজ। ইরিন প্রথম আবির না থাকার বিষয়টা খেয়াল না করলেও ঠিকই 10 দিন ধরে আবিরকে সে প্রচণ্ড মিস করা শুরু করেছে। অনেক দিন পর ফাইনাল ম্যাচ, অর্থাৎ ইরিনের এক্সামের 2 দিন আগেই ফুটবল খেলা। ইরিন মুখে না বলেও এতগুলো দিন আবিরকে খুব মিস করেছে। এক ধরনের শূন্যতা অনুভব করেছে সে। খেলার দিন পুরো স্টেডিয়াম সাজানো হয়েছে। ব্যান্ড পার্টি, মিউজিক সব কিছুর আয়োজন করা হয়েছে। স্টেডিয়ামের সামনের রাস্তা লাইটিং করা হয়েছে। 10 থানার লোকজন যেন আজ সব এক হয়েছে। ইরিনের বাড়িতেও আত্মীয়তে ভরা। ইরিনের পড়তে অনেক বিরক্ত লাগছে। সবাই একজোট হয়ে বাড়িতে গল্প গুজব হাসি ঠাট্টাতে মজে আছে। ইরিন এসবের কিছুতে যোগ দিল না। ওর পড়ার রুমে কারো ঢোকা নিষেধ। দরজা আটকে ধুমচে পড়াশোনা করছে সে। আজ বিকেল 4টার সময় খেলা শুরু। আজাদদের বাড়িতে লোকে গিজগিজ করছে। বাগান বাড়িতে সব প্লেয়াররা। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরিতা এসে দরজা খুলে দেয়। দেখে আবির দাঁড়িয়ে আছে। আবির আরিতাকে বলল, কি রে, এত সুন্দর হয়েছিস কিভাবে? অর্ক প্রপোজ করেছে নাকি? প্রেম টেম করিস নাকি? এমন সময় ইরিন পানি খাওয়ার জন্য ডাইনিংয়ে আসতে আবিরের গলার আওয়াজ পেয়ে থমকে গেল। আজকে এসেছে আবির। ইরিনের বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ শুরু হয়ে গেল। হাতের গ্লাসটা কাঁপছে। দ্রুত হেঁটে সেখান থেকে সরে গেল সে। নিজের রুমে দৌড়ে এসে ভালো করে দরজাটা লক করে দিল। আবির আসাতে আজাদ যেন আকাশ থেকে পড়েছে। আবিরকে এসে জড়িয়ে ধরে আজাদ। আবিরকে একগাদা প্রশ্ন ছুড়ে দিয়েছে বাড়ির সবাই, কিন্তু আবির কারোর প্রশ্নের জবাব না দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে ইরিন বই নিয়ে পড়তে বসে গেল, কিন্তু পড়ায় মন বসছে না ওর, বসার কথাও না। আজ কতদিন পর মানুষটার গলা শুনেছে সে, কতদিন পর। ইরিন ঘরের বন্ধ দরজায় অনবরত নক করছে মাইমুনা বেগম। ইরিন বিরক্ত হয়ে দরজা খুলে দিল। মাইমুনা ইরিনকে ঠেলে ভেতরে ঢুকলো। মাইমুনা কোনো কথাবার্তা ছাড়া ওর খাটের নিচ থেকে একজোড়া নারকেল নিয়ে বেরিয়ে গেল। ইরিনের দরজার বাইরে আবির দাঁড়িয়েছিল। ইরিন খেয়াল করেনি। দরজা আটকানোর সময় চোখে চোখ পড়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও ইরিনের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি? কি অবস্থা তোর? পড়াশোনা ঠিক মতো করছিস? সেটা জেনে আপনার কি দরকার? আবির হাসলো। ইরিন ভুরু কুচকে বলল, এইভাবে তাকিয়েছেন কেন? ভাবছি তুই সত্যি সত্যি পড়াশোনা করছিস কি না কে জানে, নাকি ভাব ধরে বসে আছিস। আপনি যান, বেরোন। যাব না, দেখি ঠেলে বের করতে পারিস কি না। আমার পড়া আছে। কি পড়েছিস তুই? তা আপনি জেনে কি করবেন? বাব্বা, রাগ করেছিস? আপনি আমার কনসেন্ট্রেশন নষ্ট করেছেন। আর আপনি এতদিন কোথায় ছিলেন? ওরে মনোযোগী রে। কিসের ইয়ে? আপনি যান আমার সামনে থেকে। দাঁড়িয়ে আছেন কেন? তুই এমন করছিস কেন আমার সাথে? কি করেছি আমি তোকে? কিছু করেননি, কিন্তু আপনি যান, আমি পড়তে বসবো। আমার সময় নষ্ট করছেন কিন্তু আপনি। আবির ভুরু নাচিয়ে ভিলেন টাইপ হাসি দিয়ে বলল, যাচ্ছি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই বোর্ডে ফার্স্ট হওয়ার স্টুডেন্ট। 10 মিনিট না পড়লে তোর প্লাস করা আটকে যাবে, তখন তো আবার মহা মুসিবত। আবির শব্দ করে হেসে উঠে বলল, ইনস্টল বানান কর তো দেখি। তুই তো ইংরেজিতে ডাল, দেখি পারিস কি না। করবো না। আমি কি আপনার কথা মতো চলবো নাকি? আচ্ছা থাক, আমার কথা মতো চলতে হবে না, আমি যাচ্ছি, তুই পড়। অবশ্যই পড়ে তেমন কোনো লাভ হবে কি না জানি না, রেজাল্ট বেরোলে দেখা যাবে সে গোল্লা পেয়েছিস। যাই হোক, আমি যাই। আবির তার রুমের দিকে চলে যায়। ইরিনের রাগে গা জ্বলে যাচ্ছে। যে করেই হোক ভালো রেজাল্ট করে আবিরকে দেখিয়ে দিতে হবে। তার জন্য যতদূর পর্যন্ত যেতে হয় ইরিন যাবে। দরকার হলে দিন রাত এক করে পড়াশোনা করবে। ইরিনকে নিজের অবস্থান তৈরি করতেই হবে। আবিরের ভোঁতা মুখ যে করেই হোক থোতা করতেই হবে।
আবির রুমে এসে ফোন বের করলো। সিমি মেসেজ করে, ড্রয়ার খুলে পিস্তলটা দেখলো, ঠিকঠাক আছে। আবিরের চোখে মুখে রহস্যময় হাসি। প্রশ্ন একটাই, আবির এতদিন কোথায় ছিল? আবিরের মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ইদানিং সে অনুভব করে মাথাটা চিনচিন করে ব্যথা করে, যা সহ্য করার মতো না। সিমি মেসেজ দিয়ে অপেক্ষা করছে। কোনো উত্তর না পাওয়াতে ডিরেক্ট কল করলো আবিরকে। আবির ফোনটা রিসিভ করে। আবির হ্যালো বলার আগেই, স্যার আপনি ঠিক আছেন তো? সিমি, আমি ঠিক আছি, তবে মাথাটা প্রায় সময় ব্যথা করে। ওই দিন মারামারি করার সময় মাথায় যে ব্যথাটা পেয়েছেন তাই। তাছাড়া আপনার মেডিকেল রিপোর্ট আমি দেখেছি। শোনো, কাউকে বলবে না, ওকে? আর কেউ শুনলে আমায় নিয়ে চিন্তা করবে না। চারপাশে সবাই থেকে কেউ নেই। আচ্ছা স্যার, চিন্তা করবেন না, কেউ জানবে না। আর আগামীকাল আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। বড় ডক্টর আসবে আপনার জন্য লন্ডন থেকে, মনে করে যাবেন। আচ্ছা, চিন্তা করো না। তাদের কথা শেষ হয়। সন্ধে ঘনিয়েছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে। আবিরের মন খারাপ। আবির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আবির আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছে। আবির নিজেই নিজের সাথে কথা বলছে। আজকাল আবিরের একা একা লাগে, চারপাশে সবাই থাকতেও। চাঁদ, তুই অন্ধকার এড়িয়ে বের হওয়ার চেষ্টা করেছিস। আমিও ঠিক তোর মতোই। তুই আর আমার মধ্যে আজ তফাৎ নেই। তুই যেমন অন্ধকার এড়িয়ে বের হওয়ার চেষ্টা করেছিস, আমার জীবনটাও এমন। আমিও চাচ্ছি বের হতে, কিন্তু পাচ্ছি না। হয়তো আর পারবো না। প্রত্যেকেরই একটি চাঁদ এবং সবার একটি অন্ধকার দিক আছে, যা কেউ কখনো অন্য কেউ দেখায় না। আবির কথাগুলো আকাশের দিকে চেয়ে বলতে বলতে আকাশটা নিমেষে অন্ধকারে ঢেকে গেল। আকাশে বিজলি চমকাচ্ছে। মেঘ আসবে আসবে মনে হয়। আবিরের ভিতরটা কোনো এক অজানা কারণে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির হয়তো কারণটা জানে। আকাশে বিজলি চমকাচ্ছে, তখনই ইরিন আসে। ও, আপনি এখানে? তুই এখানে আসলি কেন? আর আসবি ভালো কথা, পারমিশন নিয়ে আসবি না? আচ্ছা, আমি কেন পারমিশন নিয়ে আসব আমার বাড়িতেই? আর তাছাড়া এটা রুম নয় যে পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা ব্যালকনি। সো এখানে যে কেউ আসতে পারে, ওকে? তা তুই আসলি কেন হঠাৎ এই অন্ধকারে? শুনছেন না, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ আসবে। আমিও তাই দেখছি। তা আমি বললাম, তুই আসার কারণ কি? দূর একটু সাইড দিন, বৃষ্টি চলেই এসেছে। ইরিন আসলে এসেছে তার কাপড় নিতে। শুকানো কাপড় নিয়ে চলে যায়। আবিরের আরও মন খারাপ হলো। কেউ তাকে বুঝতে চায় না, কেউ একটু করুণ গলায় বলে না, আবির তুই কেন আজকাল একা থাকিস? আবির অনেক কিছুই ভাবছে। আজ তার কান্না করতে ভীষণ ইচ্ছে করছে। সে কবে কেঁদেছে সে নিজেও ভুলে গেছে। আবিরের মনে পড়ে ছোটবেলার কথা। আরিয়ান আর আবির দুষ্টুমি করছে রুমে। তখন ঘর ছিল টিন সেট। তাদের গ্রামে কারেন্ট ছিল না। কুপি জ্বালিয়ে পড়তো প্রতিদিন। সেদিনও কোনো ব্যতিক্রম ছিল না। দুজন পাশাপাশি বসে পড়ছে। আরিয়ান বলল, চল দেখি ফু দিয়ে কুপিটা কে নিবাতে পারে। আবিরও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আবির আগে ফু দিল, নিভল না। হয়তো আবির ছোট থাকাতে নেভেনি। এবার আরিয়ানের পালা। আরিয়ান ফু দেবার আগেই কুপি ফেলে দিয়েছে ঘরে থাকা আলনার উপর। সাথে সাথে আগুন লেগে যায়। ছোট থেকে দুষ্ট ছিল আরিয়ান এবং আবিরকে সহ্য করতো না। আবির ছিল অবহেলার পাত্র ছোট থেকেই। হয়তো আরিয়ান প্রথম সন্তান ছিল বলেই আবিরের বাবা মায়ের আদরও বেশি ছিল আরিয়ানের প্রতি। আদর পেয়ে আরিয়ান তখন থেকেই বাদর। আরিয়ান চিৎকার দিয়ে উঠল, মা আগুন, বাবা আগুন, আবির ঘরে আগুন লাগিয়ে দিছে, কই তোমরা? হায় হায়, করলিটা কি আবার তুই? আল্লাহ, আমার এখন কি হবে? দিন আনতে পান্তা ফুরায়, আর তুই কি করলি কুত্তার বাচ্চা? আরে তুমি আবিরকে গালি না দিয়ে তাদের আগে ঘরের বাইরে বের করো, না হয় এই আগুনে আমরা সবাই মরবো। মারার কি বাকি আছে? এখন তো সবাইকে মরতেই হবে। যা ছিল আমার সব শেষ। হায় আল্লাহ, আবির তুই এটা কি করলি? কথাগুলো বলতে বলতে সৈকত বের হচ্ছে। সাবিনা বেগম তাদেরকে কোনো রকম সাথে নিয়ে বের হলো। নিমিত ঘর জ্বলে শেষ। এলাকার মানুষ অনেক চেষ্টা করেছে নেভাতে, কিন্তু পারেনি। সৈকত মিয়া আবিরকে মারতে লাগলো। আবিরের চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারলো। আরে আরে কি করতেছো তুমি? হ্যাঁ, আমার ছেলেকে কি তুমি মেরে ফেলবা নাকি? হ্যাঁ, আমি তোকে মেরেই ফেলবো। তোকে জন্ম দেওয়ার পর থেকেই আমার সব শেষ।
সে পৃথিবীতে আসার পরেই আমার শেয়ার মার্কেটে ধস নেমেছে। যা ছিল সব বিক্রি করা শেষ। কোনো রকমে ঘরটা ছিল, সেটাও সে শেষ করে দিল। হায় আল্লাহ। আবির বলতে যাবে আগুন সে লাগায়নি, আরিয়ান ভাইয়া লাগিয়েছে। তখনই আরিয়ানও একটা থাপ্পড় মারলো, কথাগুলো যেন সে না বলতে পারে। তুই ইচ্ছা করে আগুন লাগিয়েছিস, বল কেন লাগালি আগুন? তোকে আজ মেরেই ফেলবো। আরিয়ান কথাগুলো বলেই আরেকটা চড় দিল আবিরের গালে। সাবিনা বেগম গালে হাত দিয়ে বসে আছে উঠানের মাঝে। আরিয়ানের এমন ব্যবহার দেখে সাবিনা বেগম আরিয়ানকে চড় দিল। তোর সাহস হয় কি করে তাকে মারার? তুই মারবি, তোর বাবা মারবে, পেলেটা কি তোরা? সে ছোট, ভুল করেই হয়ে গেছে। মা আমি আগুন লাগাই না, কথাটা বলতে যাবে তখনই সৈকত মিয়া খাড়া থেকে একটা লাথি মারলো আবিরকে। এখন বল, আগুন আরিয়ান লাগাইছে। আমি তোকে চিনি না, তুই হলি বদের হাড্ডি। তোর নামে প্রতিদিন বিচার আসে আমার বাড়িতে। মানুষের গাছের কিছুই তো তুই রাখিস না, যা আছে তুই সব কিছু চুরি করে নিয়ে আসিস। আর কত সহ্য করব তোকে? আরে তুমি কি থামবা? আমার ছোট ছেলেকে যেন তোমরা এমন করতেছো যে তো জেনে করেনি। এত যদি ছেলের জন্য জ্বলে, যা তোর বাপের বাড়ি থেকে টাকা আন। আর না আনতে পারলে বাপের বাড়ি যা, আসে পোলাওয়ালা আমার। সাবিনা বেগম চুপ হয়ে যায়। সাবিনাদের দিন আনতে পান্তা ফুরায়, সে আবার আনবে টাকা। আরিয়ান সব কিছু করে আবিরের উপর সবসময় চাপিয়ে দেয়। গ্রামের যত ফল মেহের আছে সব কিছু আরিয়ান চুরি করে, সাথে দাঁড়িয়ে থাকে আবির। যেহেতু তারা একই স্কুলে পড়ে আর একই সাথে বাসায় আসে, আর আসার পথে এইগুলো করে। আর বাড়িতে বিচার আসলে আবিরের উপর চাপিয়ে দেয়। একদিন আবির সাবিনা বেগমকে বলে দিয়েছিল, সেদিন অনেক মার খায় আরিয়ান সাবিনা বেগমের থেকে। সেদিন থেকেই আরিয়ান আবিরকে দেখতে পারে না। আর আজ সেদিনের ক্ষোভ নিয়ে আবিরকে ফাঁসিয়েছে। আবিরের বয়স এখন 10, আরিয়ানের 12। তাদের মিল নেই ছোটোবেলা থেকেই। সাবিনা বেগম আর সৈকত মিয়া তাদের নিয়ে চলে যায় সাবিনাদের বাড়ি, মানে আবিরের নানি বাড়ি। আবির এখনও ব্যালকনিতে আকাশের দিকে চেয়ে আছে, চোখের কোণে পানি। বৃষ্টির ফোঁটা মুখে এসে পড়ছে। কথাগুলো মনে পড়ে খুবই মন খারাপ হচ্ছে আরও অনেক কারণেই। আজ আবিরের খুব জোরে জোরে কান্না করতে ইচ্ছে হচ্ছে। তখনই টের পেল আজাদ সাহেব আসলো। আজাদ সাহেবকে দেখে আবির মুখ ঘুরিয়ে নিল। কি রে আবির, আমায় দেখে মুখ ঘুরিয়ে নিলি কেন? কান্না করতে মানা নেই, কান্না করলে নাকি মন হালকা হয়। আর মানুষ হয়তো কান্না লুকাতেই বৃষ্টি ব্যবহার করে, আর তুই ব্যতিক্রম নয়। তোকে কাঁদতে দেখি না অনেক দিন ধরে। কি হয়েছে? না তো কিছু হয়নি। শোন, তোকে আমি ছেলের মতো দেখি। আমার তো ছেলে নেই, তুই আমার ছেলে। তোকে দেখে আমি কি বুঝতে পারবো না ভাবছিস? একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়, ভাগ্যের কাছে হেরে যায়, আর মনের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত। আজাদ সাহেব কথাগুলো বলতে না বলতে আবির আজাদ সাহেবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আজাদ সাহেব মাথায় হাত বুলিয়ে উপদেশ দেওয়া লাগলো। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলোকে বুঝতে চায় না, তখন সে মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মানুষের মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আবির, মনে রাখিস, জীবনের সব দুঃখজনক ঘটনাগুলো যদি মনে রাখো তবে এগোতে পারবে না কোনো দিন। চলো ঘুমাবে। মোবাইলের রিং বেজে আবিরের ঘুম ভাঙলো। সিমি কল করেছে। আবির ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলো। সিমি বলো, এত সকাল সকাল? স্যার কি বললেন? এখন বাজে সকাল 10টা আর আপনি বলছেন এত সকাল সকাল? আজকে মনে আছে আপনার আজ অ্যাপার্টমেন্ট মেডিকেলে? ও নো, আমি ভুলে গিয়েছি। ওকে সিমি, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম স্যার। আবির বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখনই দরজায় কড়া নাড়লো কে যেন। আবির খুলে দেখে ইরিন। কি সাহেব, সব ঠিক আছে তো নাকি? দেখতে পাচ্ছিস না আমায়? দেখি না তো, দেখতে পাচ্ছি না। আমি যা দেখতে পাচ্ছি তা বলা যাবে না। দিব একটা, বড় হয়ে গেছিস তাই না? বড় তো হয়েইছি, কিন্তু কারো কারো কাছে
আমি এখনো সেই ছোটই আছি। তাই নাকি? ইসরে, বলে কি? কি আর বলবো, এত বড় হলাম, আপনার চোখে কি কখনো পড়ে না মিস্টার? এই কি করছে? ভাবছি। কি? অজানা কিছু নিয়ে। কাকে নিয়ে তো ভাবনা? আছে একজন। আমাকেও বলবি না? না। কেন? আমার ইচ্ছে তাই। আমি কি তোর পর? মানে কি? যা বললেন তাই। ও আচ্ছা তাই। সাইড দে, ফ্রেশ হয়ে বের হতে হবে। কোথায় যাবেন মিস্টার? বউ খুঁজতে। এই, আপনি বিয়ে করলেন কবে? যেদিন বিয়ের বয়স হয়েছে। আমাকে বললেন কেন? সে পর, তাকে কিভাবে বলবো? আচ্ছা, সত্যি কি আপনি আমার পর? তা নয়তো কি, তোর বর। ইস, শখ কত। কেন রে? আপনি আমার বর হতে যাবেন কেন? ভালোবাসবো তাই বউ বানাতে চাই। আমি চাই না। কেন? আপনি ভীষণ পচা, তাই। কি বললি? যা লিখছি তাই। তাহলে কি আজ থেকে আমি মুক্ত? তবে অন্য কারোর আকাশে নয়, আমার আকাশে। তোর আকাশ আমার দরকার নেই। কেন? আমি আবার কি করলাম? তুই আমার রাস্তা আটকালি যে, তাই। আচ্ছা রাই। এত তাড়াতাড়ি? রাগ করলি? না। তাহলে চলে যাবি কেন? ভালো লাগছে না তাই। পারবি আমার সুর না শুনে থাকতে? পারবো। তাহলে যা চলে। যাচ্ছি। যা। কে ধরে রেখেছে তোকে? স্বপ্নের পুরুষ। এখনো যাসনি? আমি যাই আর থাকি, তাতে আপনার কি? অনেক কিছু। মানেটা কি? কিছু না। তাহলে এত ঝগড়া করেন কেন? ভাল লাগে তাই। আর তার চেয়ে আরো বেশি ভাল লাগে যখন তুই আদর করে রাগ ভাঙাতে আসিস। তাদের মিষ্টি আলাপ চলতে থাকে অনেক সময় ধরে। আবির ফ্রেশ হয়ে বের হলো, কল দিল হাসিবকে। আবির বল। একটু আয় তো বাসায়। আচ্ছা, আসি। হাসিব বাইক নিয়ে চলে আসে আবিরদের বাড়ি। বাইক রাখ বাসায়, চল আমার গাড়ি দিয়ে। আজ তুই ড্রাইভ করবি। না বাবা না, আমি ড্রাইভ করতে পারবো না। 2 দিন পর পর বাইক অ্যাক্সিডেন্ট করি। তোর দামি গাড়ি আবার কোথাও মেরে দিলে ঝামেলা। আরে তুই আমার বন্ধু, 1-2টা ভাঙলে কিছু হবে না, একটা গেলে আরেকটা আসবে। কিন্তু আমায় যেন না ভাঙচুর হয়, বাস এইদিকে খেয়াল রাখিস মামা। আচ্ছা, তুই যখন সাহস দিলি তাহলে চল। হাসিব আবির গাড়িতে বসলো। হাসিব ড্রাইভিং করছে আর আবির পাশের সিটে। হাসিব বলল, দোস্ত কোথায় যাবি সেটা তো বলবি। উত্তরায় চল, ইবনে সিনাতে। ইবনে সিনা তো নামকরা মেডিকেল, তা তুই ওখানে যাবি কেন? চল না, বেশি কথা না বলে, ওখানে গেলে বুঝতে পারবি কেন গেছি। ইরিন ছাদে দাঁড়িয়ে আবিরের কথা ভাবছে। হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে। ইরিনের চুলগুলো খুবই লম্বা, চুলগুলো মৃদু হাওয়াতে হালকা করে ভাসছে। ইরিনকে আগের থেকে অনেক কিউট লাগছে আজ। আবিরকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু ডিরেক্ট বলতে পারছে না। আকার ইঙ্গিতে আবিরকে সে বোঝাতে চেষ্টা করে। এমন অনেকেরই হয়ে থাকে, যেমন প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন সেই সাহস নেই। দেখলেই কেমন যেন ভ্যাবলা হয়ে যান। পেন্ডুলামের মতো দোদুল্যমান মনে টানা পড়েন। মেয়েটিও কি ভালোবাসে? সেও কি প্রেমে পড়েছে? নাকি সবটা একতরফা? নিজেরই শুধু ভালো লাগা? শুধু ছেলেরাই যে মেয়েদের দিকে ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকে এমনটা নয়, মেয়েরাও রীতিমতো মেয়েদের এবং ছেলেদের দেখে। এমনটাই নয় যে একটা ছেলেকে প্রথম প্রেমের প্রস্তাব দিতে হবে, একটা মেয়েও কিন্তু দিতে পারে। এবার ধরা যাক কোনো মেয়ের আপনাকে বেশ পছন্দ হয়েছে, তার জন্য কিন্তু বেশ কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলেই আপনি তা নজরে আনতে পারবেন, কিন্তু আবির তা বোঝে না, নাকি না বোঝার ভান ধরে আছে কে জানে। ইরিন কিছুটা এমনভাবে একা একা দাঁড়িয়ে ভাবছে। তখনই আরিতা আসলো। কিরে, কি ভাবছিস? আজ তো তোকে অন্যরকম লাগছে রে। কিরে, প্রেমে প্রেমে পড়লি নাকি কারো? কি যে বলিস, আমি আবার কার প্রেমে পড়ব? দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে, যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। তাই মনে হচ্ছে। আচ্ছা আরি, একটা কথার উত্তর দিবি? প্রেম ভালোবাসা কি রে? যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা।
জানিস আরি, আমি যাকে ভালোবাসি সে না বুঝেও না বোঝার ভান করে। জীবনের দুটি জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোর ভালোবাসার মানুষ তোকে ভালোবেসে কিন্তু তা মুখে বলে না, অপরটি হচ্ছে যখন তোর ভালোবাসার মানুষ তোকে ভালোবাসে না এবং সেটা তোকে সরাসরি বলে দেয়। তা এর মধ্যে তোর সাথে কোনটা হয়েছে? আরে না, এমন কিছুই হয়নি। তবে আমার তাকে ভীষণ ভালো লাগে। আমি যদি তাকে পেতাম পুরো দুনিয়াটাই পেতাম। ইস, ভাবতেই কেমন কেমন লাগছে। পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাঁধে ভালোবাসা দিয়ে। ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না? কখন যে কার সাথে হয়ে যায় কেউ জানে না। রে, আমারও তাই হলো। তা কার সাথে হলো সুন্দরী? আর কার সাথে হবে? তোর ভাই আবিরের সাথে। আমি তাই ভাবছি। আবির ভাই বাড়িতে আসার পর থেকে আগে থেকে একটু বেশি কেন সাজুগুজু করে থাকেন আপনি? বুঝতে পারছি আমি আগেই, কিন্তু প্রকাশ করিনি। তা ট্রিট কবে দিবি শুনি? আগে তোর ভাইয়ার কাছ থেকে প্রপোজ পেয়ে নি, তারপর। আচ্ছা, মনে যেন থাকে। ঢুঙ্গিমি একটা। তাদের অনেক দুষ্টুমি হলো। দুজনেই নিচে চলে আসে। ওইদিকে হাসিব ড্রাইভ করে চলে এসেছে ইবনে সিনাতে। হাসিব ভাই আমার সাথে। হাসিব আবিরের পিছনে যেতে লাগলো। আবির রিসেপশনে যেতেই রিসেপশনিস্ট বলল, স্যার, আপনার জন্য ডাক্তার সাহেব বসে আছে, আর আপনি দেরি করে আসলেন। ও সরি, আসলে লেট করে ফেলেছি। আর বললেন না একটা মেয়ে আছে আমাদের বাড়ি, তার জন্য লেট হলো। কার জন্য? সরি, কিছু না, ধন্যবাদ। ওয়েলকাম স্যার। হাসিব, তুই এখানে বস, আমি ভিতর থেকে আসি ডক্টরের সাথে দেখা করে। তা ডাক্তারের কাছে কেন? এমনি, যা বলছি তাই শোন। ওকে বস। আবির ভিতরে ঢুকলো। ডাক্তার সাহেব একটি রিপোর্ট বারবার দেখছে এবং অ্যানালাইসিস করছে। গুড মর্নিং ডক্টর সাহেব। গুড মর্নিং আবির, হ্যাভ এ সিট প্লিজ। থ্যাংক ইউ। তা আবির, শোনো কি বলছি, তুমি কি রেডি আছো? জি বলুন, আমি রেডি আছি মানসিকভাবে। আবির কথাগুলো এমনভাবে বললেও ভিতর থেকে সে ভেঙে গেছে এবং সে জানে ডাক্তার কি বলবে এখন। ডাক্তার লন্ডন থেকে এসছে আবিরের অ্যানালাইসিস করতে, কারণ সে যখন মাসখানেক আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল সেই কারণ হলো এটা। তখন সে লন্ডনে ছিল ট্রিটমেন্ট নেবার জন্য। বাংলাদেশে ইমার্জেন্সি করে মেহরাব সাহেব পাঠিয়েছিল উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। লন্ডনে ডাক্তার ইংলিশে কথাগুলো বলছে, আবিরও উত্তর দিচ্ছে ইংলিশে, যা আমরা বাংলাতে ধরে তুললাম আপনাদের জন্য। আবির, তুমি জানো তোমার ট্রিটমেন্ট আমি করেছি লন্ডনে। মেহরাব সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, তোমার জন্য আবার আসা বাংলাদেশে। আবিরের মাথাটা প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। আবিরের চোখ বন্ধ হয়ে আসছে। ডাক্তার সাহেব কথাগুলো বলার আগে আবির পড়ে যায় ফ্লোরে। নার্স প্লিজ কাম হেয়ার ফার্স্ট, তাকে জলদি ইমার্জেন্সিতে নিয়ে যাও। কি হয়েছে ডাক্তার সাহেব? আমার বন্ধুর কি হয়েছে বলুন প্লিজ। কেন, আপনাদের বলেনি আবির? না তো, সে তো কাউকে কিছু বলেনি। আমরা শুধু জানি সে 1 মাস উধাও ছিল, ওর কোনো পাত্তা ছিল না। বাড়িতে আসার পর সবাই জিজ্ঞাসা করলাম, উত্তরে সে কিছুই বলেনি। আচ্ছা, পরে খুলে বলছি, আপাতত অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব কথাগুলো বলে চলে যায় ইমার্জেন্সিতে। হাসিব বাসায় কল দিল। 2 ঘন্টার মধ্যে সবাই চলে আসে। আবিরের অপারেশন শেষ হলো। ডাক্তার সাহেব অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে, তখনই সবাই এক এক করে জিজ্ঞেস করছে আবির কেমন আছে এখন। ডক্টর বলল, আপাতত চিন্তামুক্ত, তবে আগামীতে সমস্যা হতে পারে, সেটা এখনও কিছু বলা যাচ্ছে না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব, প্লিজ। আমার ছেলের যেন কোনো কিছু না হয়। আমার এই ছেলেকে আমি অনেক অবহেলা করেছি। এখন বুঝতে পারি আমরা কত বড় একটা জিনিস হারিয়েছিলাম। আবিরের যেন কিছু না হয়, তাহলে আমরা বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে যাব। ওগো, আমার ছেলের কি হলো হঠাৎ? আমার তো কিছুই ভালো লাগছে না। ছেলেটাকে পাশে বসে কোনোদিন গল্প বলতে পারিনি, মাথায় হাত বুলিয়ে আদর করতে পারিনি। আজ তস্র এই অবস্থা কি করে হলো? এক এক করে সবাই কান্না করতে লাগলো। ইরিন বসে আছে মন মরা হয়ে। হাসিবও ভাবছে এত কিছু হলো সে শেয়ার করেনি, হয়তো আমরা কষ্ট পাবো তাই।
ডাক্তার সাহেব সবাইকে ডাক দিল। এক এক করে সবাই ডাক্তারের কেবিনে গেল। ডাক্তার সাহেব বলতে লাগলো, দেখুন, আমি বলতে চাচ্ছিলাম না, আবির মানা করেছে কেউ যেন না জানে। এখন না জানিয়েও উপায় নেই। জি বলুন, আমরা শুনছি। আপনারা হয়তো জানেন না, কয়েক মাস আগে যে মারামারি করার সময় মাথায় আঘাত পাওয়ার কারণে মাথার ভিতরে মগজে রক্ত জমে যায় এবং আবিরের ট্রিটমেন্ট চলে লন্ডনে। আমি তার ট্রিটমেন্ট করি। ডাক্তার সাহেব, আমার ছেলে ভালো হবে তো? এখন আমার ছেলের কি অবস্থা? ডাক্তার, আমাদের বিষয়টা খুলে বলুন। আমাদের শরীরের একটি কম্পিউটার ভেবে নিন। এবার সেই কম্পিউটারের সিপি হলো আমাদের মাথা। মস্তিষ্ক আমাদের গোটা দেহের চালনা করে। তো মস্তিষ্কে তৈরি করা হয়েছে ভীষণ সতর্কতার সঙ্গে। এই অঙ্গটিকে ঢেকে রাখা হয় লোহার থেকেও বেশি শক্ত হাড় দিয়ে, যাতে সহজে এই অঙ্গে আঘাত না লাগে। তবে জীবনের নিশ্চয়তা বলে কোনো শব্দ নেই, তো যে কোনো কারোরই হোক লাগতে পারে চোট। আর চোট লাগার পরেই দেখা যায় নানা সমস্যা। এক্ষেত্রে মস্তিষ্কের ভিতরে আঘাত লাগলে সমস্যা আরও বাড়ে, তাই সংযত থাকা ছাড়া কোনো গতিও নেই। বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে মস্তিষ্কে আঘাত লাগার কারণে দেখা দিতে পারে নানা রকম সমস্যা। এক্ষেত্রে বমি পাওয়া, বমি হয়ে যাওয়া, চোখে দেখতে না পাওয়া, চোখে ঘোলাটে দেখা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। এমনকি ব্যক্তি অজ্ঞানও হয়ে যেতে পারেন। ব্যক্তি হাঁটার সময় ভারসাম্য হারাতে পারেন। এমনকি হাত পা তুলতেও সমস্যা হতে পারে স্মৃতিভ্রম। বিশেষজ্ঞদের কথায় প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে। এমনকি কোনো সমস্যা দেখা দিলে শীঘ্রই সমস্যা যাতে সমাধান হয় সেই বিষয়টি দেখতে হবে। মাথায় আঘাত লাগলে সবথেকে বেশি দেখা যায় এই সমস্যা। এক্ষেত্রে মাথায় হয় রক্তপাত, আর এই রক্তপাতের ঘটনাকে বলে হ্যামারেজ। ব্রেনের আশেপাশে হ্যামারেজ হওয়ার ঘটনাকে বলে সেব এরকনয়েড হ্যামারেজ। আর ব্রেনের ভিতরে রক্তপাতের ঘটনাকে বলে ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ। আবিরের মাথার মগজে রক্তক্ষরণ হয়েছে, সেটা যে কোনো কিছু সময় হতে পারে। হয়তো সে বেশি দিন বাঁচবে না, বাকিটা আল্লাহই ভালো জানেন। ডাক্তার সাহেবের কথা শুনে সবাই কান্না করছে। আরিয়ান এক সাইড হয়ে শুনছে। আজ আরিয়ানও কান্না করছে। সে সবার সাথে এসে কিন্তু কিছু বলেনি। ইরিনও কান্না করছে আবিরের জন্য। আবিরকে নিয়ে ইরিন কতই না স্বপ্ন দেখেছে। আজ আবিরের এই হাল দেখে ইরিন নিজেকে ঠিক রাখতে পারছে না। আরিতা হাউমাউ করে কান্না করছে। আরিতা আবিরকে কতটা ভালোবাসে সেটা একমাত্র আরিতাই জানে। সৈকত সাহেবও আজ কান্না করছে আবিরের ছোটবেলার কথা মনে করে। ছেলেটা কত অবহেলা নিয়ে বড় হয়েছে, অথচ আজ আবিরের জন্যই আমরা ভালো আছি। সাবিনা বেগম মুখ চেপে কান্না করছে। নিজের ছেলে, তবুও সে ঠিকমতো আদর করে বড় করতে পারেনি। আজ ছেলেটার এই অবস্থা। আজাদ সাহেব চুপ হয়ে বসে আছে, তিনি কিছু বলছেন না। আজ সব কিছুই থেমে গেছে আবিরের এই অবস্থা দেখে। হাসিব কান্না করছে। আজ সবার কান্নাতে আকাশ ভারী হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ চমকাচ্ছে। যখন মেঘের দল আর বোঝা সহ্য করতে পারছে না, তখনই স্বর্গের কান্না হয়ে ভেঙে পড়ে বৃষ্টি। ঝড়ের নামকরণ মানুষের নামানুসারে করা হতেই পারে, কিন্তু বৃষ্টির নামকরণ করা হয় আত্মার খাতিরে। কেননা ঝড় আমাদের জীবনে যতই অন্ধকার আর ভয়ের জাগরণ করুক না কেন, বৃষ্টি ঠিকই আমাদের মনকে শিথিল করে তোলে। আজ সবার মন শিথিল হয়ে গেছে। আবিরের জ্ঞান ফিরেছে। সবাই ছুটে গেল আবিরের কাছে। সৈকত সাহেব কান্না করতে করতে বলল, বাবা আবির, তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি তোকে কত কষ্ট দিয়েছি। আজ যদি আল্লাহ তোর জায়গাটা আমাকে দিত, আমি সব থেকে খুশি হতাম। আমি তোকে কত কষ্ট দিয়েছি। আজ যদি আল্লাহ তোর জায়গাটা আমাকে দিত, আমি সব থেকে খুশি হতাম। আমি তোকে যেই কষ্ট দিয়েছি সেটার পরিণাম। বাবা, এমন কথা ভুলো না। আমি চাই তুমি আরো 100 বছর বেঁচে থাকো এই মায়াবী পৃথিবীতে। আমি বাবা তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। সাবিনা বেগম কিছু বলতে পারছে না। মায়ের মন বলে কথা। সাবিনা বেগমের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। ছোটবেলায় যারা মাকে হারিয়েছে তারাই জানে তারা কি হারিয়েছে। তারা জানে মা ছাড়া দুনিয়া কতটা কঠিন ও নিষ্ঠুর। আর ছোটবেলা থেকে যারা মায়ের ভালোবাসা পায়নি তারা জানে মা কী জিনিস। পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা হয় না। মা শুধু মা, আর কারোর সাথে তার তুলনা হয় না। ডাক্তার সাহেব চলে এসেছে। আপনারা আবিরকে ছেড়ে দিন, তাকে রেস্ট নিতে দিন। আশা করি আগামীকাল নিয়ে যেতে পারবেন। আপাতত 2-1 জন থাকতে পারেন, বাকি সবাই চলে যান। ডাক্তার সাহেব, আবিরের যেন কিছু না হয়। আবিরের যদি কিছু হয়, বাংলাদেশে ভূমিকম্প হবে। ডাক্তার সাহেব, প্লিজ, তাকে বাঁচতে হবে।
মেহরাব সাহেব আবিরের কথা ভাবছেন। আবিরকে সে অনেক ভালোবাসে, যা এই যমনায় কেউ এমন ভালোবাসবে না কাউকে। মেহরাব সাহেব আবিরকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। আজ মেহরাব সাহেবের জন্য আবির এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি। সকাল হয়েছে। আরিতা হাসিব ঘুম ঘুম চোখে বসা স্টিলের চেয়ার থেকে উঠল। হাসিব তো ফ্লোরেই শুয়ে গেছে। কখন তারও ঘুমালো টেরই পায়নি। ইরিন ঘুমায়নি সারা রাত, সে পায়চারি করেছে। সকাল হবে কখন আর আবিরের সাথে কথা বলবে কখন? ইরিন রিসেপশনে গেল। আমি কি আবিরের সাথে দেখা করতে পারি? জি ম্যাডাম, এখন দেখা করতে পারেন, তবে একজনই যেতে পারবেন। জি ধন্যবাদ। ইরিন চলে যায় আবিরের কাছে। আবির ঘুমোচ্ছে। ইরিন তাকে না ডেকে মাথার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, আবির, তোমার কিছু হয়ে গেলে যে আমিও আর বাঁচব না। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না থাকলে বোঝা যায় জীবনের মূল্য। তুমি ছাড়া যে আমি বড় অসহায়। আবির চোখ খুলল। আবির মুখে হাত দিয়ে দেখে পানি। যে দেখে ইরিন কান্না করছে। আরে তুই কিরে, কান্না করছিস কেন? তো কার জন্য কান্না করব? তোর বরের জন্য। আবির, একটা কথা বলার ছিল আপনাকে। ম্যাডাম, আমি শুনছি, বলেন। আপনাকে যেদিন প্রথম দেখি সেদিনই আপনার প্রেমে পড়ে যাই। বলতে গেলে প্রথম দেখাই ভালোবাসা। আপনার ওই টানা টানা মায়াবী দুটো চোখ, আপনার মুখের এই মিষ্টি হাসি আমাকে পাগল করে দেয়। আপনাকে দেখলেই মনে একটা আলাদা রকম ফিলিংস জাগে, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসা কাকে বলে আমি জানি না, তবে আপনাকে দেখার পর এইটুকু বুঝতে পারছি যে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার এই ভালোবাসার কোনো কমতি নেই। সারাটা জীবন আপনার সাথে সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনার জন্য আমার ভালোবাসায় কোনো কমতি নেই। হয়তো আমি কোনোদিন আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি, কিন্তু আপনার জায়গা কেউ দখল করতে পারবে না আমার মনে। আপনি শুধু আমার। সারা জীবন আমি আপনাকেই ভালোবেসে যাব। যদি কোনোদিন আমার কথা আপনার মনে পড়ে, তাহলে আমার মনের ভাষায় একটি ভালোবাসার পত্র লিখবেন। একদিন মনে মনে ভাবতাম পৃথিবীটা কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আজ দেখছি আমার পৃথিবীটা থেমে আছে শুধু তোমার জন্য। পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণে আনা গেলেও চোখের জ্বালাকে নিয়ন্ত্রণে আনা যায় না। সত্যিকারের অর্থে মানসিক শান্তির আরেক নাম প্রিয় মানুষ। আমার কাছে আমার প্রিয় মানুষ সবসময় সেরা, কিন্তু তাদের কাছে সবসময় মূল্যহীন আমি। ভালো লাগাকে ভালোবাসা বলে না। প্রকৃত অর্থে ভালোবাসা হলো সুখে দুঃখে সবসময় পাশে থাকা। ভালোবাসার প্রতিটা অধ্যায় তোমার নামে লেখা। তোমার সেই মায়াবী চোখ দুটো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা। আমি তোমাকে ভালোবাসি, চিরকাল ভালোবাসবো। আমি তোমাকে ভুলতে পারি না, আর কখনো পারবো না। মনে রেখো, তুমি আমার একমাত্র ভালোবাসা। কখনো ভুলে যেও না। তাহলে তুমি আমাকে ভুলে যেও না। আমার অন্তরের গভীরতায় শুধু যে তুমি কোথায় আছো, শুধু একবার বলো ভালোবাসি। ভালোবাসি আবির, অনেক অনেক বেশি ভালোবাসি। খুঁজে দেখো হৃদয় মাঝে, আমি আছি স্বপ্নের সাজে। তোমার ওই চোখের তারাই হাজারো স্বপ্ন এসে দাঁড়াই। সুখের সেই স্বপ্নের মাঝে পাবে সারা জীবন তুমি আমায়। একটা কথা বলি তোমায়, শোনো কানে কানে। সারা জীবন সারাক্ষণ থাকো আমার প্রাণে। ভালোবাসা কেন এমন হয়, তোমার আশায় কেন মন পড়ে রয়, শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়। আই লাভ ইউ এরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবির কথাগুলো বলে ইরিনকে জড়িয়ে ধরল। ইরিনও আবিরকে জড়িয়ে ধরল। এই যেন এক রোম্যান্টিক সিন চলছে। আরিতা, হাসিব, মেহরাব সাহেব দেখছে তাদের রোম্যান্টিক সিন। মেহরাব সাহেব খুবই খুশি, কারণ মেহরাব সাহেব এটাই চেয়েছেন, অন্তত আবির ভালো থাকুক। কিন্তু আজও কি আবির ভালো আছে? আবিরের যে অবস্থা, ডাক্তার বলল সে কয়েক মাস এই পৃথিবীর আলো দেখতে পারবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি, আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে। এটাই প্রকৃতির নিয়ম।
সবাই ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন। আপনারা আমাদের অনুপ্রাণিত করলেই আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। শুভ কামনা রইল সবার জন্য।